হ্যাঁ দেখেছিলাম। কি লেখা ছিল ওখানে? হোমওয়ার্ক করতে বলেছিলেন। তো হোমওয়ার্ক গুলো কোথায়? হাতে গোনা মানে 4। আমারটা বলতে, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে বলো। মানে আমি করতে পারিনি বলতে, মানে দিদি দিয়েছিল তো ওই জন্য আমি মানে ঠিক আছে, অনেকদিন ক্লাসও করিনি। আমি তো গ্রুপের মধ্যে পিডিএফটা সব দিয়ে দিয়েছিলাম, তুমি ক্লাসটা সেদিন নাই অ্যাটেন্ড করতে পারো, বাট হোমওয়ার্কটা তো তোমার করা উচিত ছিল। হ্যাঁ ম্যাম, আমি আজকের মধ্যে করে পাঠিয়ে দেবো। এগুলোতে একটু সিনসিয়ার হও, ঠিক আছে? সিনসিয়ার না হলে কিন্তু হ্যাঁ হবে ম্যাম। না। আর বাকিদের কি খবর? বাকিরা একটু আনসার করো প্লিজ, কি খবর তোমাদের? আমি তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ম্যাম আমি করেছি, কিন্তু আমি কিভাবে পাঠাবো আমি বুঝতে পারছি না, কিরকম ভাবে প্রশ্ন আপনাকে পাঠাবো। বলে দিয়েছিলাম তুমি হয় গ্রুপে পাঠাও, নাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাও। আমাকে তো সবাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে হ্যাঁ পাঠায়। মানে মানে পাঠাবো মানে, হ্যাঁ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবো ঠিক আছে, কিন্তু মানে মানে কিভাবে, মানে আপনি পাঠালেন এমসিকিউ গুলো, আমি টিক মারলাম, আমি পড়লাম, তারপরে মানে কিরকম ভাবে কি আমি বুঝতে পারছি না গো জিনিসটা। খাতাতে লিখে তারপর যেটা সঠিক হচ্ছে সেটা লিখে তারপরে পাঠাও আমাকে। আর মানে লিখবে এক নম্বরের মানে এ হবে না বি, সেটা লিখে আমি পাঠাবো আপনাকে এরকম করে। নাও, তোমার যদি প্রবলেম হয় তুমি কোশ্চেনটা টুকে নাও, কোশ্চেনটা টুকে নিয়ে তারপরে তোমার যেটা ঠিক মনে হবে, যে এমসিকিউর আনসারটা তোমার যেটা ঠিক মনে হবে তুমি তারপর সেটা লিখে পাঠিয়ে দেবে, হয়ে গেল। সবাই তো এরকমই পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার আমি যদি আসলে প্রবলেম কোনোদিন আমি করি না ম্যাডাম, আমি করি না, আমি তো জানি, আমি ভাবলো হয়তো আপনি ক্লাসে এসে একবার মানে পার্সন বাই পার্সন আস্ক করবেন, জিজ্ঞাসা করবেন, তাই আমি সেইভাবে আমি জয়েন হয়েছি। আমি এর আগেও ক্লাস করেছি অনেক আগে, অনেক স্টার্টিং থেকে, আমি মাঝখানে বহুদিন ক্লাস করি না, তা আমি জানি না, তা আমি ফার্স্টে আপনার এই হোমওয়ার্ক বা দেওয়া নেওয়া ব্যাপারটা আমি জয়েন হচ্ছি। আমার ক্লাস করেছিলে? বহুদিন আগে ফার্স্ট একবার স্যার ক্লাস করেছিলেন, ম্যাথ করেছিলেন, সে তখন ফার্স্ট একদম ফার্স্ট একটা না দুটো ক্লাস করেছি, তারপর আর করা হয় না আমার। তুমি কি আমার ক্লাসটা জয়েন করেছিলে পার্টিকুলারলি ভাবে? আমার না ক্লাসটা না না, এই আজকে জয়েন হচ্ছে, আগের দিনে জয়েন হয়েছি দুদিন। ঠিক আছে ঠিক আছে, বাট আমি গ্রুপের মধ্যে পিন করে দিয়েছি। তোমার যদি প্রবলেম হতো তুমি গ্রুপে জিজ্ঞেস করতে পারতে যে কিভাবে করবো বা কি। এই আমি কিন্তু বলে দিয়েছিলাম, আমি কোনো এক্সকিউজ শুনবো না। আমি কিন্তু গ্রুপে একটা ঠিক স্পষ্ট আছে, করে আমি মেনশন করে আমি দিয়েছিলাম। আপনি আপনি ক্লাসটা শেষ করবেন, 1 ঘন্টার মধ্যে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, অসুবিধা নেই। নেক্সট টাইম থেকে কিন্তু এই এক্সকিউজ গুলো দেবে না, ঠিক আছে? ক্লাসে যখন জয়েন হবে প্রপার যে কাজগুলো দেবো সেই প্রপার কাজগুলো আমার কিন্তু চাই। আচ্ছা, আর ম্যাম বাকিদের কি আমি তো খবর? করে পাঠিয়েছিলাম, ওই বললাম না 24-25, ওগুলো একটু বুঝতে পারিনি আমি, ওগুলো একটু বলে দিলে ভালো হতো। 24-25 ওগুলো। শোনো শোনো শোনো, তুমি যেটা পাঠিয়েছো তুমি তো না যে বইতে টিক মেরে মেরে পাঠিয়েছো, তুমি না? না আমি খাতায় লিখে পাঠিয়েছিলাম। মনে হয় কেয়া তুমি বোধহয় পাঠিয়েছো না টিক মেরে মেরে বইতে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ 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 তুমি। এবার তুমি এটা কি করেছো বলো তো, মানে তোমার কাছে বইটা আছে ঠিক আছে, এবার বইয়ের নিচে কিন্তু আনসার গুলো লেখা আছে, তুমি বই থেকে টিক মার্ক মেরে দিয়েছো। এটা কি হলো ব্যাপারটা? আপনি যদি চাই তো আপনি আমার ডায়েরি দেখতে পারেন, আমি আমার ডায়েরিতেও নাম্বারগুলো খুঁজে খুঁজে লিখেছি। তারপরে আজকেই বইটা এলো, তারপর আমি বইটাতে দাগগুলো দিলাম, দেখবেন আপনি 24 থেকে 27 ওগুলো করিনি, আমি চাইলে ওগুলো করতে পারতাম, কিন্তু ওগুলো আমি বুঝতেই পারিনি। কিন্তু আনসার সেটটা নিচেই দেওয়া ছিল, আমি যে বই থেকে পাঠিয়েছি এবং তুমি যে বইটা ইউজ করো তার নিচে তুমিও জানো খুব ভালো করে আনসার সেটটা কিন্তু পুরোটাই দেওয়া, তাই না? ওটা সবাই করতে পারে। খাতা এবার থেকে যে হোমওয়ার্ক গুলো দেবো খাতাতে করবে, ঠিক আছে? বইতে আর করবে না। খাতাতে আছে আমার, আমি ডায়েরিতে করেছি আগে। তোমার তো ওটাই আমাকে পাঠানো উচিত ছিল না, তুমি আমাকে কোনটা পাঠিয়েছো? আমি তো বলিনি না বইতে করতে, আমি কি বলেছি বইতে করতে? আচ্ছা, অনুশ্রী অনুশ্রী হোমওয়ার্কটা কোথায়? ম্যাম আমি বাড়ি ছিলাম না।
বাড়ি ছিলাম না, বাড়ি তুমি ছিলে না, বাড়ি তো এসছো, ছিলে না ঠিক আছে, বাট এসছো তো বাড়িতে। তারপর হোমওয়ার্কটা কোথায়? আজকে সারাটা তারপরে তো লেখার টাইম হয়নি, খালি জাস্ট আনসার গুলোই লিখেছি ABCD করে, কিন্তু ওগুলো কোশ্চেন লিখিনি। কি লিখেছো? কি লিখেছো? কি লিখেছো বলো বলো। ABCD করে কোশ্চেন গুলো তো লেখা হয়নি, তাই ম্যাম পাঠায়নি। লেখাটা হয়নি কেন? আমি এক্সকিউজ বলেছি, আমি শুনবো না। আমি সেদিনও ক্লাসে বলে দিয়েছিলাম কথাটা, যারা আমার ক্লাস করেছে জানে, সুহিত, তারপরে মন্দিরা, এরা আমার ক্লাস করেছে, এরা জানে খুব ভালো মতন করে। প্লাস আমি লিখেও দিয়েছি গ্রুপে, আমি কোনো এক্সকিউজ শুনবো না। আমি এই জন্য আজকের ক্লাসটা 8:30তে রাখলাম। আমার কিন্তু 8:30 টাইম না, আমার কিন্তু 7টা টাইম। আমি এই জন্য ইচ্ছে করে আজকে 8:30 রাখলাম, যাতে তোমরা সবাই হোমওয়ার্ক গুলো করে আমাকে জমা দিতে পারো। আমি টাইমটা ওই জন্য এক্সট্রা করে বাড়িয়েছি। এখন তুমি আমাকে এক্সকিউজ গুলো দিচ্ছ যে ম্যাম বাড়ি ছিলাম না, ম্যাম এই ছিলাম না, ওই ছিলাম না, এগুলো কি ধরনের এক্সকিউজ? তুমি তো এসছো বাড়িতে, এসে তোমার কি পুরো কোশ্চেনটা লিখে পাঠানো? দেখো, প্রপার ওয়েতে আমি যে কাজগুলো দেবো, প্রপার ওয়েতে তোমরা যদি না করো, তাহলে সত্যি আমার কিছু বলার নেই। আমরা এই যে খাটনি যে করছি পুরো বেকার চলে যাবে সেই খাটনিগুলো। কারণ তোমাদের কাছ থেকে যদি কোনো ফিডব্যাক আমরা না পাই, তো আমরা মানে আমাদের খাটুনিগুলো তো পুরো 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 বেকার চলে যাবে না। তোমাদের আমরা হোমওয়ার্ক দিচ্ছি, কাজ দিচ্ছি, তোমরা ঠিকঠাক সেই হোমওয়ার্ক গুলো করছো না। আজকে 4 জন মোটা আমাকে হোমওয়ার্ক সেন্ড করেছে। গ্রুপে কি 4 জন আছে? তোমরা 4 জন আছো গ্রুপে তোমরা? বাকিরা কোথায়? আমি পিন করে দিয়েছি মেসেজ এই জন্য। তারপর তো অনেকে আবার আজকে জয়েনই করেনি, প্রীতম, তারপরে আরো যারা যারা আছে জয়েন করেনি। আর রামকৃষ্ণ নতুন। হ্যাঁ ম্যাডাম। তুমি নতুন ফার্স্ট টাইম আমার ক্লাস করছো তাই তো? তো তুমি হ্যাঁ, তো ম্যাডাম। গ্রুপে ছিলে, গ্রুপে তো ছিলে নাকি? গ্রুপেও আজকে নতুন জয়েন হয়েছো? হোমওয়ার্ক করোনি কেন? পিন করে দিয়েছিলাম আমি, ম্যাম নেক্সট টাইম PDF থেকে করব। পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, নেক্সট টাইম থেকে করব ম্যাম। আজকে কি অসুবিধা হয়েছিল সেটা বলো। টাইমের এক্সকিউজ তো পরে শুনবো, আজকে কি অসুবিধা হয়েছিল? কি অসুবিধা হয়েছিল আজকে সেটা বলো। আমি গ্রুপে পিন করে দিয়েছি মেসেজ পুরো, যে আজকে আমার হোমওয়ার্ক গুলো লাগবে। আমি যখন কোনো কাজ দেব, সেই কাজটা আমাকে প্রপার ওয়েতে মানে দিতে হবে সেটা। তবে আমি গিয়ে বুঝবো তোমরা কি শিখছো, কি বুঝতে পারছো, কি হচ্ছে, সেটা তো পরে আমরা সেটা বুঝতে পারবো না। তোমরা যদি কিছু যদি নাই করো, তো আর কি বলবো সেখানে। এই বিশ্বজিৎ, হোমওয়ার্ক কোথায় তোমার? হোমওয়ার্ক কোথায়? বাড়িতে ছিলাম না ম্যাম, কলকাতা গিয়েছিলাম, আজকে আসলাম। আবার এক এক্সকিউজ, বাড়িতে ছিলাম না, দিদির বিয়ে ছিল। তুমি যখন আজকে এসছো, আজকে এসে তোমার উচিত ছিল না কি যে আজকে হোমওয়ার্কটা করে আমাকে পাঠানো, সেন্ড করা? ইভিনিং আসলাম ম্যাম। কটায় এসছো বাড়িতে? 7টায়। তারপরে কি হয়েছিল? তারপরে এসে একটু পড়ছিলাম, পড়তে পড়তেই। তোমার কি এটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি যে হোমওয়ার্কটা করা দরকার এবং আমাকে পাঠানো দরকার? দরকার ম্যাম, কিন্তু ছিলাম না আমি। আমি কোনে কিন্তু ছিলাম না। ঠিক আছে, তুমি 7টার সময় এসছো বাড়িতে, আসার পরে তোমার কি উচিত হয়নি যে আমাকে হোমওয়ার্কটা পাঠানো? হ্যাঁ উচিত ছিল ম্যাম। তাহলে সরি ম্যাম, নেক্সট দিন থেকে করে নেবো। ভুল হবে। দেখো, আমি কিন্তু এগুলো এক্সকিউজ একদম মানে টলারেট করব না, আর পছন্দও করব না। আজকে না ম্যাম, সবাইকে হবে না ম্যাম, আর হবে না। আমি সাবসাব একটা কথা জানিয়ে রাখছি, যারা আমার ক্লাস করবে, যারা প্রপার ওয়েতে যারা ক্লাস করবে, তারাই যেন আমার ক্লাসে জয়েন করে। আর যারা মনে করছো যে একদিন করব, তারপর আসবো না, আবার যখন ইচ্ছা হবে আবার ক্লাসে জয়েন করব, তারা প্লিজ আমার ক্লাসে জয়েন করো না।
এটা আমি রিকোয়েস্ট তোমাদের কাছে, কারণ আমার ক্লাস যদি করতে হয় তোমাকে প্রপার ওয়েতে করতে হবে। আমি যেরকমটা দেবো, যেরকম যেদিন যেটা পড়া সেদিন সেটা করতে হবে। এর আগের দিন পড়া ধরেছিলাম, যেই বললাম পড়া ধরবো সেরকম সেবার কোনো স্টুডেন্টই নেই, 3, 4 জন 5 জন মোটে জয়েন হয়েছে। আজও আচ্ছা, আর সায়ন তোমার কি প্রবলেম আছে একটু বলো। তুমি আমাকে পাঠিয়েছো, বাট তোমার কি কি প্রবলেম আছে তুমি বলছিলে আমাকে তখন, কি প্রবলেম আছে আমাকে দেখে বলছি ম্যাম, একটু থামুন। হ্যাঁ বলো। তুমি কিন্তু একটা জিনিস একটু ভুল করেছো, ইভেন তুমি না, এই 29 এর কোশ্চেনটা অনেকেই হ্যাঁ, ma'am। ভুল করেছো। কোন কোশ্চেনটা ম্যাম? বলছি 29 এর যে কোশ্চেনটা ছিল, which of the following is not a writ issued by Supreme Court, তাই তো সায়ন? হ্যাঁ। তুমি কি লিখেছো? সুমোটো লিখেছো না? কোনটা? 29? হ্যাঁ হ্যাঁ, সুইমোটো। সুমোটো লিখেছো তাই তো? হ্যাঁ বাট ওটা কি, তোমার কেন মনে হলো যে ওটা সুমোটো হবে? ম্যাম, আমি তো ওটা বুঝতেই পারছিলাম না, দিয়ে আমি গুগল করে নিয়েছিলাম। হ্যাঁ, তোমার ইয়েটাকে সেটা আমি বুঝতেই পেরেছি যে তুমি এটা গুগল করেছো, কারণ ম্যাম গুগলেই বলছি ওটা তো ম্যাম ম্যাম বলছি বলো। ওটা সুপ্রিম কোর্টে, মানে বলছে এটা সুপ্রিম কোর্টের বলেছে যে কোনটা সুপ্রিম কোর্টের অধীনে নয়, না সেটা মানে বলে, সেটা বলে রিটের কোনটা হ্যাঁ, রিটের অধীনে। যে মানে which of the following is not a writ issued by Supreme Court, সুপ্রিম কোর্ট কোন রিট ইস্যু করতে পারে না, পারে না বলেছে। হ্যাঁ পারে হ্যাঁ। না। সুমোটো তো কোনো রিটই না। তোমরা তো ভালো করে জানো যে রিট কত, আমি তো পড়িয়েছি তোমাদের, রিট হচ্ছে 5টা, পড়িয়েছিলাম তো। সুমোটো তো কোনো রিট না, তুমি সুমোটো লিখলে হ্যাঁ, কেন? আচ্ছা, আর এই যে 29 এর যে কোশ্চেনটা যে 4 জন আমাকে পাঠিয়েছো, তার মধ্যে কারা কারা সুমোটো লিখেছো একটু বলো, কারণ আমি সবারটা চেক করতে পারিনি। মানে আমি চেক করব ক্লাসের পর, সবারটা চেক করে দেবো। ম্যাম আমি হারভেস কার্পাস করেছি। হ্যাঁ, আচ্ছা কে কে বললে এই কথাটা, আর নাম বলো একটুখানি, নাম বলো একটুখানি, তুমি কে বলছো? কে বললে একটু নাম বলো, মন্দিরা বলছো না মধুমিতা বলছো, কে বলছো? কে বললে ম্যাডাম? ম্যাম আমি বললাম। হ্যাঁ, আমিটা কে সেটাই বলছি। আমি কেয়া। কেয়া, হ্যাঁ। আচ্ছা, তুমি যে হ্যাঁ হেভিয়াস কার্পাস লিখেছো, ঠিক আছে, তোমার এটা কেন মনে হলো যে এটা হেভিয়াস কার্পাস হবে? পেয়েছি ম্যাম, ওখানে ছিল ওই আর্টিকেলের মধ্যে ছিল, খুঁজে পেয়েছি আমি। আর্টিকেলের মধ্যে ছিল, কিন্তু এই which of the following is not a writ issued by, এই যে পার্টিকুলার যে কোশ্চেনটা, এটার মধ্যে কোনো আর্টিকেল, মানে কিছু আর্টিকেল তো কিছু মেনশন করেনি, তো তুমি আর্টিকেলের মধ্যে কি পেয়েছো? মানে পড়ার মধ্যে ছিল আমার হেডিং এ, ওখানে হারবাস কাপ আমার সেদিন আপনি পড়িয়েছিলেন না, তো ওখানে আমি দেখলাম, তো ওখানে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি রাইট অ্যান্সারই দিয়েছো, ঠিক আছে, ওটা হেভিয়াস কার্পাসই হবে। বাট তোমার কেন মনে হলো, মানে একটা তো মানে থাকে না যে আমি এই জন্য দাগটা দিয়েছি, মানে তোমার মানে কেন দিয়েছো, জাস্টিফিকেশন তো একটা থাকে না, সেটাই বলছি আমি, যে দিয়েছো মানে কেন এটা তোমার মনে হলো যে এটা হেভিয়াস কার্পাসই হবে, সেটা আমি জিজ্ঞেস করছি তোমাকে। তুমি রাইট অ্যান্সারই দিয়েছো। ছিল না ম্যাম, বাকি যে অপশন গুলো আছে না, ওগুলো ছিল না ম্যাম। আমি আপনাকে পাঠাবো, আপনি যেগুলো ডায়েরিতে লিখেছি। পাঠাতে হবে না, আমি তোমাকে বলছি তুমি মুখেই বলো, তুমি তো পাঠিয়েছো আমাকে, পাঠিয়ে তো দিয়েছো তুমি আমাকে। আগে বইয়ে যেগুলো পড়েছিলাম সেগুলো পাঠিয়েছি। হ্যাঁ, পাঠিয়েছো, কিন্তু তুমি যে হেভিয়াস কার্পাসটা যে লিখেছো, এটা তুমি ঠিকই লিখেছো, বাট তুমি কেন লিখেছো, মানে মানে জাস্টিফিকেশন তো কিছু থাকে যে আমি এই জন্য লিখেছি, তো সেটাই আমি বলছি। মানে তোমার কেন মনে হলোটা কেন বলছি, কারণ কোশ্চেনটা অত্যন্ত ঘোরালো, ঠিক আছে, কোশ্চেনটাও ঘোরালো। পাওয়া যায়নি, বাকি অপশন গুলো খুঁজে পেলাম না, ওই অপশনটাই খুঁজে পেলাম না। কেন, ওখানে তো কিউ ওয়ারেন্টও ছিল, ম্যান্ডামাসও ছিল, এবং এই দুটোও রিট, তুমি এই দুটো টিকমার্ক না দিয়ে হেভিয়াস কার্পাস কেন টিকমার্ক দিলে সেটা আমাকে বলো। আমার মনে হয়েছিল দিয়েছিলাম। মানে সঠিক কোনো, মানে কেন হবে সেটা জানো না, তাই তো? না Just সেটা মনে হয়েছে জানি। দিয়ে দিয়েছো। হ্যাঁ, আর আর কে দিয়েছো এই সেম জিনিসটা, সি নাম্বার, মানে তোমার হচ্ছে কে কে সুমোটো লিখেছো আর কে কে হেভিয়াস কার্পাস লিখেছো, একটু বলো আমাকে।
ম্যাম আমি সুমোটোই লিখেছিলাম, আসলে ওখানে 3টে পেয়েছিলাম, সুমোটোটা ছিল না, আমি সেই হিসাবে সুমোটোটা লিখেছিলাম, আমি ম্যাম আমারও জানতাম তাই না। মনে হয়েছে, আমারও তাই মনে হলো 3টে আছে, এই সোমোটো নাই, সোমোটোটা দিয়ে হ্যাঁ, দিই। আর ওটাই হয়তো আলাদা হবে, ওই কারণে ওইটা লিখেছিলাম, হ্যাঁ, কোনটা লিখেছো? সুমোটো। সুমোটোটা। আচ্ছা, তো তোমাদের সুমোটো কেন মনে হলো সেটা আমাকে বলো। ম্যাম তিনটে তিনটে ভাবছি হবে না, কিন্তু সোমোটো আলাদা দেখতে পেয়েছি, ওই জন্য সোমোটোটাকে ঠিক দিয়ে দিয়েছি। সুমোটোটা কি গুগল করেছো? না ম্যাম, ওই যে ওটা হ্যাঁ, পড়ছিলাম না, আপনি যে পিডিএফটা দিয়েছিলেন ওখানে 3টে ছিল, মানে হেভিয়াস কার্পাস আর বাকি দুটো ছিল, কিন্তু সুমোটোটা উল্লেখ ছিল না, আমি ওই হিসাবে লিখেছি। সুমোটো কি কোনো রিট? আগে সেটা বলো তো আমাকে। না ম্যাম, রিট কি? না। না, তাহলে রিট না যখন, তাহলে ডি নাম্বারে তুমি টিক মার্কটা দিলে কেন? কোশ্চেনটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিট ইস্যুড বাই সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কোন রিট সুপ্রিম কোর্ট মানে ইস্যু করতে পারে না, ঠিক আছে? তো সেখানে সুমোটোটা তো কোনো রিট না, তো সুমোটোটা তুমি দিলে কেন, সেটাই আমি বলছি। ম্যাম একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছি ওই যে মানে রিড, ওই যে মানে ওই যে ম্যান্ডামাস যেগুলো বলছেন, এগুলো যখন পড়ানো ছিল আমি ছিলাম না, মানে একটু শর্ট করে বলতে পারবেন যে মানে 5টা কি কে কি? বলছো, কে মানে বলছো, নাম বলো। তোমার সঞ্জীব নাম কি? কামিলা। সঞ্জীব। হ্যাঁ, সেদিন আমি পড়িয়েছিলাম, তো সেদিন তুমি কোথায় ছিলে? ম্যাম মানে দিদির বাড়ি গেছিলাম, বললাম। তুমি ক্লাসের পরে আমাকে পার্সোনালি টেক্সট করো, আমি ভয়েস মেসেজে বলে দেবো, বিকজ আজকে তো আমি একটা নতুন চ্যাপ্টার পড়াবো, এখন যদি ওটা পড়াতে যাই তো অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তুমি ঠিক ক্লাসের আছে, পরে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? যেটা বুঝতে ঠিক আছে পারো ম্যাম। নি। ঠিক আছে, ম্যাম, ওকে। হ্যাঁ বলো, কে বলছো, নাম আমি কি? এটা বুঝতে পারছি, বিশ্বজিৎ। আচ্ছা বলো। ম্যাম, আমি এটা বুঝতে পারছি না যে কোনটা হোমওয়ার্ক দিয়েছিলেন, এটা আমি একটু বুঝতে পারছি না। তুমি কোনটা হোমওয়ার্ক দিয়েছো সেটাই বুঝতে পারছো না? আমি না, দুবার সেন্ড করেছি পিডিএফ, তুমি গ্রুপটা কি দেখো না সেটা বলো তো আমাকে। না, না, গ্রুপে তো সবসময় অ্যাক্টিভ আছে ম্যাম। কোনটা, যেটা এই যে পিডিএফ পাঠিয়েছিলেন এটাই নাকি? আমার যেগুলো যেগুলো পিডিএফ পাঠিয়েছেন ওগুলো তো আমি আমার হোমওয়ার্কের ওগুলো তো আমি পিডিএফটা পড়ে পাঠিয়ে নিয়েছি। দাও তো। কেউ একজন গ্রুপে আমার হোমওয়ার্কের পিডিএফটা আবার সেন্ড করো। বিশ্বজিৎ তোমাকে যারা পাঠিয়েছি, দেখো বিশ্বজিৎ তোমাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, ওকে, পেয়েছি। গ্রুপটার মধ্যে না একটু অ্যাক্টিভ থাকতে হয়, বুঝেছো? গ্রুপের মধ্যে যদি অ্যাক্টিভ না থাকো তাহলে কে কোথায় কি দিচ্ছে সেটা পাবে না। আর আমি তো মাঝে মধ্যেই পিডিএফ তারপরে অনেক কিছু সেন্ড করি, আমার ক্লাস থাকুক বা না থাকুক, বললাম আমি না, কিন্তু ডেতেও কিন্তু সেন্ড করি। সেই জিনিসগুলো একটু ক্লিয়ারলি দেখতে হবে, তো নাহলে কি করে হবে? না ম্যাম, যেগুলো যে ইগুলো দিয়েছেন ওগুলো আমি করে নিয়েছি, যেগুলো জেনারেল নলেজ গুলো দিয়েছেন 1 2 3 এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি পুরো এগুলো। এগুলো বাকি রাখিনি ম্যাম, শুধু আমি হোমওয়ার্কটা দেখতে পাইনি। কালকে যখন পিন করলাম মেসেজটা তখনও তুমি আমাকে গ্রুপে বলতে পারতে যে ম্যাম আমি হোমওয়ার্কটা দেখিনি, আরেকবার সেন্ড করবেন। কালকেও তুমি কিছু বলোনি, আজকেও তুমি কিছু বলোনি, জাস্ট এখন ক্লাসটা স্টার্ট হয়েছে তুমি এখন বলছো। ক্লাসের আগে বলতে হয় তো না, চুপ করে থাকলে তো আমি বুঝতে পারবো না যে কে দেখছো আর কে দেখছো না। যার যেটা যখন যেখানে প্রবলেম হবে সেখানেই সে তখন সেটা বলবে, সে ক্লাস চলুক বা গ্রুপে হোক, সেটা তখনই বলবে, পরে বললে সেটা কিন্তু হবে না। যারা যারা হোমওয়ার্ক গুলো করোনি আজকের মধ্যে আমাকে তারা হোমওয়ার্ক গুলো আমার হোয়াটসঅ্যাপ হোক বা গ্রুপে হোক সেন্ড করবে, ঠিক আছে? ওকে ম্যাম, পাঠিয়ে দিচ্ছি আমি করে ক্লাস করার পর। এখনই পাঠাতে হবে না, এখন ক্লাস চলবে, ক্লাসটা আর শেষ হোক। ক্লাস করার পর পাঠিয়ে দিচ্ছি ম্যাম করে। ক্লাস করার পর 1-1.5 ঘন্টা পরে আমাকে তুমি পাঠিয়ে দিও করে। ওকে, ইভেন শুধু তুমি না, আমি যারা যারা করেনি আমি সবাইকে বলছি কিন্তু কথাটা, যে যারা যারা করনি প্রত্যেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু হোমওয়ার্ক গুলো দেবে। এবার তোমরা আমাকে বলো যারা যারা করেছো হোমওয়ার্ক গুলো, তো হ্যাঁ তোমাদের কেন মনে হলো যে সুমোটো হবে? কোনো একটা কারণ তো থাকবে যে সুমোটো লিখেছি আমি এই জন্য, কি জন্য লিখেছো সেটা বলো।
কারোর কাছে কোনো কারণ আছে কেন লিখেছো তোমরা সুমোটো? কারণ থাকলে হ্যাঁ বলো, কারণ থাকলে না থাকলে না বলো। টাইম ওয়েস্ট হচ্ছে, আমাকে ক্লাসটা করাতে হবে, তাহলে আমি বুঝিয়ে আমি করাচ্ছি। তো সেটা বলো যে সুমোটো লেখার কি কোনো কারণ আছে নাকি এমনি জাস্ট মনে হ্যাঁ কি লিখলে তুমি? ইনকল মেসেজটা আমার চোখে মানে ইয়ে করে আরেকবার একটু লেখো। না ম্যাম, বলছি ওটা একটু বুঝিয়ে দিন তাহলে। হ্যাঁ, আমি বাকিদেরকে বলছি, বাকিরাও যে সুমোটো লিখেছো, বাকিদের কাছে কি কোনো কারণ আছে সুমোটো লেখার? কারণ ম্যাম আমি গুগল করেছিলাম। হ্যাঁ জানি তো গুগল করেছো তুমি, দেখেই বুঝেছি সেটা আমি। আর বাকিরা যে লিখেছো, বাকিদের কোনো কারণ আছে কি সুমোটো লেখার? না ম্যাম, আচ্ছা আপনি এবার বুঝিয়ে দেন এটাকে। হ্যাঁ, তো বলছি which of the following is not a writ issued by Supreme Court? কোন রিট আর কি ইস্যু করতে পারে না সুপ্রিম কোর্ট? কোন রিট? ঠিক আছে, এখানে দেখো যে 5টা রিটের কথা যে আমরা বলেছিলাম, যে এই যে হেভিয়াস কর্পাস বা কিউ ওয়ারেন্টো বা ম্যান্ডামাস বা সার্টিওরারি, ঠিক আছে, এখানে কিন্তু কোনোখানে কিন্তু এরকম কিন্তু কথা কিন্তু বলা হয়নি যে, এখানে কিন্তু সবখানে কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চাইলে পরে এই 5টা রিট জারি করতে পারে। কিন্তু হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে কিন্তু যদি তোমরা ভালো করে দেখো বা আমার ক্লাসগুলো যদি খুব ভালো করে যদি মন দিয়ে যদি মানে দেখে থাকতে, তাহলে বুঝতে পারতে আমি কিন্তু একটা জায়গায় মেনশন করেছিলাম যে হেভিয়াস কর্পাস আমরা তখনই জারি করতে পারি যখন কোনো মানুষকে আর কি মানে রুল মাফিক অ্যারেস্ট করা যায়। ঠিক আছে, আজকে যদি আমরা ইললিগাল ভাবে কাউকে অ্যারেস্ট করি, ঠিক আছে, ইললিগাল ভাবে যদি পুলিশ যদি কাউকে যদি অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে যদি 24 ঘন্টার মধ্যে তাকে যদি কোর্টে পেশ না করে, তখন কিন্তু আমরা এই হেভিয়াস কর্পাসটা জারি করতে পারি। ঠিক আছে, এখন যদি তোমাকে পুলিশ তোমার দোষ থাকাকালীনও যদি তোমাকে অ্যারেস্ট করে এবং তারপরে গিয়ে তুমি যদি কোর্টের কাছে গিয়ে যদি কমপ্লেন করো, তখন কিন্তু কোর্ট কিন্তু এই হেভিয়াস কর্পাস রিটটা কিন্তু জারি করতে পারবে না। এটা কিন্তু আমি কিন্তু পড়ানোর সময় কিন্তু শুরুতেই কিন্তু বলে দিয়েছিলাম যে এরকম কিন্তু একটা কিন্তু ব্যাপার আছে, হেভিয়াস কর্পাস রিট জারি করা যায়, অবশ্যই যায়, কিন্তু তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে সেই রুলসগুলো মেনে তারপরে কিন্তু হেভিয়াস কর্পাসটা কিন্তু জারি হয়। বাদবাকিগুলো কিন্তু জারি করতে পারে ম্যান্ডামাস বা কিউ ওয়ারেন্টো, ঠিক আছে, বা সার্টিওরারির ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু কিছু কিন্তু আমি কিন্তু বলিনি, বাট হেভিয়াস কর্পাসে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে। যখন আনলফুলি যখন রুল মানে লজিক্যালি যখন কাউকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তখন তো সুপ্রিম কোর্ট আর কি রিট কি করে ইস্যু করতে পারে? তখন তো সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতেই পারে না। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই লজিক থেকে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু হেভিয়াস কর্পাসই কিন্তু হচ্ছে যে which of the following is not writ issued by Supreme Court। কোশ্চেনটা কিন্তু প্রচন্ড ঘোরালো কোশ্চেন, আনসারটাও প্রচন্ড ঘোরালো কোশ্চেন। এটা বেশিরভাগই সবারই ভুল করারই কথা এটা, কারণ কোশ্চেন এবং আনসার দুটোই খুব অন্যভাবে এটাকে ভাবতে হবে, এটাকে কিন্তু সিম্পল ওয়েতে ভাবলে পারে কিন্তু চলবে না। এটা হেভিয়াস কর্পাসটা এই জন্যই হচ্ছে যে হেভিয়াস তোমাদের যখন একটা জিনিস তোমাদের যখন সন্দেহ হচ্ছে, তোমরা সেই রিডটাকে ভালো করে পড়ো, সেটা নেগেটিভ দিকটাও পড়ো, পজিটিভ দিকটাও পড়ো, পজিটিভ দিকে কি আছে এবং নেগেটিভ দিকে কি আছে। ঠিক আছে, সেই নেগেটিভ দিক বা পজিটিভ দিকে তোমরা কি পাচ্ছ সেটা ভাবো, ভেবে তারপরে আনসারটা করো। হেভিয়াস কর্পাসে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বলেছিলাম যে লজিক্যালি যদি কাউকে গ্রেপ্তার করা হয় এবং তার যদি দোষ থেকে থাকে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারে না, এটা কিন্তু রাইট নেই এবং করতেই পারে না। কি বেসে করবে? সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তরটা কিন্তু হেভিয়াস কর্পাস হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। এবার শুধু তো এখানে জাস্ট একটা, এবার এন্ট্রান্সের সময় কিন্তু অনেক কিছু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেবে, সেখানে কিন্তু জাস্ট জানি বলে দিয়ে এলাম বা এটা জাস্ট একটা আন্ন নিয়ে জাস্ট করে এলাম, ওরকম করলে কিন্তু হবে না। কিন্তু মাথা খাটিয়ে দেখতে হবে, বুঝতে হবে, সব প্রসেসে ভাবতে হবে জিনিসটা কি বলেছে, তারপরে খুব ইয়ে করে কিন্তু করতে হবে, আগে থেকে বললাম। এবং চ্যাপ্টারটা ফান্ডামেন্টাল রাইটস এর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কিন্তু খুব 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 ভালো করে মিনিমাম 30-40 বার কিন্তু রিভিশন কিন্তু দিয়ে নিতে হবে পরীক্ষা এক্সামে যাওয়ার আগে, যাতে যেখান থেকে কোশ্চেন আসুক তোমরা যেন পারো। আচ্ছা, কার অনেকেরই আমি শুনছিলাম কি ম্যাম 24 থেকে 28 প্রবলেম কার হচ্ছে একটু বলো।
ম্যাম আমার। আমারও। ম্যাম আমার। আমারও। আচ্ছা সুহিত, বলছি তোমার তুমি জিজ্ঞেস করেছিলে আমাকে যে এর আগে জিজ্ঞেস করেছিলে যে 24 থেকে 28 তোমার প্রবলেম হচ্ছে, আমি তোমাকে বুঝিয়েও দিয়েছিলাম, তুমি বুঝতে পেরেছিলে তখন? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা 24 থেকে 28 যেগুলো বলেছে, তোমরা কি ওপরের জিনিসটা ফলো করেছো যে এখানে যে কোডস গুলো দিয়েছে, কোডস গুলো কেউ কি ফলো করেছো? ওপরে যে কোড দেওয়া আছে ম্যাম করেছিলাম কিন্তু বুঝতে পারিনি। ব্যাপারটা হচ্ছে এখানে কি বলেছে, ইন দ্য কোশ্চেন্স গিভেন বিলো আর টু স্টেটমেন্টস labeled are as assertion A and reason R. In the correct of the two statements, which of the following is correct? ঠিক আছে, এখানে assertion এবং reason দুটোই দেওয়া আছে, ঠিক আছে, A for assertion, R for reason, ঠিক আছে। এবার এখানে কোডগুলো কি দেওয়া আছে যে both A and R are true and R is the correct explanations of A. এখানে কি বলেছে যে A নাম্বারটা কি বলেছে, A কোডটা যে A আর R দুটোই ঠিক, আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশনস অফ A, ঠিক আছে, আর এর কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে A। যদি এরকমটা তোমার কোনোখানে মনে হয় 24, 25, 26, 27, 28 এর মধ্যে যে এরকম কোনো কিছু হচ্ছে, তাহলে তোমরা এটা দিতে পারো। আবার বি এর ক্ষেত্রে ধরো both A and R are true but R is a not correct explanations of A, R হচ্ছে কারেক্ট, এর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন না, তাহলে কি করতে পারো, যদি এরকম কোথাও যদি মনে হয় তাহলে বোথ এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন না এর, তাহলে পরে এরকম যদি কোনো জায়গায় যদি এরকম যদি কিছু যদি পাও তাহলে বি নাম্বারটা দিতে পারো। আবার সি তে কি বলেছে, এ ইজ আ ট্রু বাট আর ইজ আ ফলস, এরকম যদি পাও যে অ্যাসারশন ঠিক বা আর রিজন হচ্ছে ফলস, যদি এরকম কোথাও পাও তাহলে সিটা দিতে পারো। আবার ডি হচ্ছে এ ইজ আ ফলস বাট আর ইজ আ ট্রু, এরকমও যদি হয় যে অ্যাসারশন হচ্ছে ফলস এবং রিজন হচ্ছে ট্রু, যদি এরকম কিছু হয় তাহলে এরকমটা দিতে পারো। এবার 24 থেকে 28 অব্দি তোমরা করো, এবার এই চারটা ইয়েতেই পড়বে, চারটার বাইরে আনসার হবে না, এই চারটা যে কোড দিয়েছে এই চারটা কোডের মধ্যেই আনসার হবে। এবার কোন আনসারটা মানে কোন কোডের মধ্যে এই আনসার গুলো পড়ছে এবার সেটা তোমরা দেখো, প্রসেসটা আমি বলে দিলাম, এবার করে চেষ্টা করে দেখো তোমরা পারো কিনা, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? এখানে তো অপশন দেওয়া নেই। আরে কেন অপশন দেওয়া থাকবে, আমি কি বলছিলাম যে তুমি উপরে দেখো, কোড ফলো করো, এ থেকে ডি পর্যন্ত যে কোড গুলো দেওয়া আছে, দেখেছো কোডটা দেখেছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাই তো তোমাদের অপশন। এই 24 থেকে যে 27 পর্যন্ত যে কোশ্চেন গুলো দেওয়া আছে প্রত্যেকটার অপশন হচ্ছে এ থেকে ডি, ঠিক আছে, কোনটা হবে এর এ থেকে ডি এর বাইরে আর 24 থেকে 27 এর মানে কোশ্চেন গুলো এ থেকে ডি এর বাইরে আর কিছু হবে না, 24 এ থেকে ডি এর মধ্যেই সবকিছু হবে। যে 24 থেকে 27 হচ্ছে এরকমই যে হয় অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক হবে, আর হচ্ছে রিজন হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ, আবার হচ্ছে বোথ এ এন্ড আর ট্রু মানে অ্যাসারশন এবং রিজন ট্রু দুটোই ঠিক কিন্তু আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন না এর। আবার সি হচ্ছে অ্যাসারশন ট্রু বাট রিজন ফলস, আর আবার ডি হচ্ছে অ্যাসারশন ফলস বাট রিজন ট্রু, এই চারটার মধ্যেই অ্যান্সার আছে, চারটার বাইরে হবে না অ্যান্সার 24 থেকে 27। বুঝতে পেরেছো? এই কোডগুলো ফলো করো, এই কোডগুলোই হচ্ছে তোমার হচ্ছে অপশন। এখানে এগুলো তোমার হচ্ছে অ্যাসারশন আর রিজনের কোশ্চেন, তো এগুলো মানে এরকম এমসিকিউ টাইপ না, এই কোশ্চেনগুলো মানে টাইপটাই এরকম, ঠিক আছে, তো এই কোশ্চেনের টাইপ তোমাদের প্র্যাকটিস করতে হবে, দিতেও পারে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে, তখন কি করবে, এটা এরকম করেই সলভ করার নিয়ম, আমি তোমাদের প্রসেস বলে দিলাম কিভাবে সলভ করতে হয়, এবার সলভ করে আমাকে দেখাবে নেক্সট দিন ক্লাসে মানে আগেই তোমরা পাঠিয়ে দেবে এটা আমাকে। বুঝতে পেরেছো সবাই নাকি না ডাউট আছে? ওকে ম্যাম বুঝতে পেরেছি, হয়তো বা 24 এরটা হয়তো ডি এর উত্তরটা হতে পারে, আবার 27 এরটা এ এর উত্তরটা হতে পারে, এইরকম ব্যাপারটা তো। তোমাদের যেটা মনে হয় মানে দেখো দুটোই দিয়েছে, অ্যাসারশন রিজন ভালো করে পড়বে, পড়ার পর তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা করবে। হ্যাঁ ম্যাম এবার বুঝতে পেরেছি। হ্যাঁ একদম।
আচ্ছা, তাহলে তো আর কারোর কোনো এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তো কারোর কোনো প্রবলেম নেই, আমি সবটাই বুঝিয়ে দিয়েছি। আছে কারোর প্রবলেম? না ম্যাম। না ম্যাম। আর তোমরা যে আমাকে হোমওয়ার্ক গুলো যে পাঠিয়েছো, আমি ক্লাস শেষে তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক চেক করব, এবং যারা দেয়নি তারাও আমাকে পাঠাক, প্রত্যেকের হোমওয়ার্ক চেক করে আমি রাতের মধ্যে তোমাদের সব পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা হিস্ট্রিটা বের করো। হিস্ট্রি পিডিএফ দিয়েছি, দেখে নাও, আর যাদের বই আছে খুলে নাও। কোনটা পড়াবো আগেই বলে দিয়েছি। নাম্বারটা বলুন। কি পেজ নাম্বার? পিডিএফ? ও, তোমার বই আছে? হ্যাঁ। 486। খোলো সবাই আর পিডিএফ অন করো। করেছি ম্যাম। সবাই করেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, কেউ একজন রিডিং পড়ো। কে পড়বে রিডিং, বলো। আমি সেদিনকার ক্লাসেই বলে দিয়েছিলাম, এবার তোমাদের সবাইকে আমি রিডিংটা পড়াবো, কারণ তোমরা রিডিং এ খুবই কাঁচা। ম্যাম পড়বো? হ্যাঁ, পড়ো। ওই ডাইনাস্টিস ওখান থেকে, অফ এনশিয়েন্ট এরা থেকে। একদম একদম। Yes, ma'am. There were many important dynasties who ruled over India during the ancient age. Some important dynasties of ancient era are given below. Haryanka দাঁড়াও, dynasty. আমাকে এক্সপ্লেন করতে দাও, এক্সপ্লেন করতে দাও। প্রাচীন যুগে ভারত শাসনকারী অনেক গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল। প্রাচীন যুগে কিছু কিছু গুরুত্বপূর্ণ রাজবংশ নিচে দেওয়া হলো। পড়ো, এবার পড়ো, হরিয়াঙ্কা পড়ো। Haryanka's dynasty. Bimbisara was the founder of this dynasty. He expanded the Magadha kingdom by annexing Enja. ওটা উচ্চারণ কি হবে ম্যাম? কোনটার বলো তো? ওই annexing এ পড়ে। Magadha kingdom by annexing ওটা annexing Anja। Anja. Okay ma'am. ম্যাম The ওটা অঙ্গ earliest হবে না? কোনটা বলো তো, কোনটা বলো তো? ANGA অঙ্গ হবে। দাঁড়াও, হি এক্সপেন্ডেড দ্য মাগধ। হ্যাঁ, ওটা অঙ্গ হবে, পড়ো। Okay ma'am. The earliest capital of Magadha was Rajgir, which was called Girivraja at that time. Bimbisara was succeeded by his son. Huh? গিরিব্রাজা হবে ওটা। Girivraja তো বললাম ম্যাম। Bimbisara was succeeded by his son Ajatasattu between 492 না, দাঁড়াও, তুমি টাইম অবধি তুমি স্টপ করো, আমি একটা একটা করে তো এক্সপ্লেইন করবো না, তুমি পড়ছো তো পড়ছোই। আচ্ছা, বিম্বিসারা ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ডাইনেস্টি। এই রাজবংশের প্রতিষ্ঠা ছিল কি বিম্বিসার, ঠিক আছে। এটা হচ্ছে হর্ষঙ্কু রাজবংশ, যাকে ইংলিশে বলে হারাঙ্কা ডাইনেস্টি। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিম্বিসার, ঠিক আছে। তিনি অঙ্গরাজ্য দখল করে মগধ রাজ্যে যান। মগধের প্রাচীনতম রাজধানী ছিল রাজগীর, যাকে তৎকালীন গিরিব্রজ বলা হয়, ঠিক আছে। মগধের প্রাচীনতম রাজধানী ছিল রাজগীর, যাকে এখন আর কি তৎকালীন আর কি গিরিব্রজ বলা হতো। আচ্ছা, তারপর থেকে পড়ো, বিম্বিসারা ওয়াজ পড়ো। Bimbisara was succeeded by his son Ajatasattu between 492 to 460 BC. Ajatasattu killed his father and seized the throne for himself. হ্যাঁ, বিম্বিসার স্থলাভিষিক্ত হন তার পুত্র অজাতশত্রু 492 থেকে 460 খ্রিস্টাব্দের মধ্যে। এবং এবার হচ্ছে স্থলাভিষিক্ত মানে কি, এখানকার মানে এটার আর কি প্রোনাউন্সিয়েশন বেঙ্গলিতে স্থলাভিষিক্তই হয়। স্থলাভিষিক্ত মানে হচ্ছে অন্যের স্থান হচ্ছে দখল করা, ঠিক আছে। অন্যের স্থান
মানে কারোর আর কি স্থান আর কি কেড়ে নেওয়া, ঠিক আছে, অন্যের স্থান আর কি দখল করে নেওয়া, ঠিক আছে। এখানে আর কি বিম্বিসার যে ছিলেন, বিম্বিসার স্থলাভিষিক্ত হন তার পুত্র অজাতশত্রু 492 থেকে 460 খ্রিস্টাব্দের মধ্যে। মানে বিম্বিসারের আর কি যে আর কি মানে ইয়েটা ছিল, মানে সিংহাসনটা যে ছিল সেটা হচ্ছে অঘতশত্রু আর কি তোমার হচ্ছে নিয়েছিল, কেড়ে নিয়েছিল, ঠিক আছে। এবং অজাতশত্রু কি করেছিল, তার পিতাকে হত্যা করেছিল, হত্যা করে নিজের জন্য সিংহাসন দখল করেন, ঠিক আছে। মানে পিতাকে মেরে হত্যা করে তার সিংহাসনটা নিজে দখল করেছিল। তারপরে পড়ো। Ajatasattu was succeeded by Udayin 462-444 BC. 462 তো না, হ্যাঁ 46। ম্যাম মানে ওই স্ল্যাশটাকে আমি 2 করে বলছি। আচ্ছা, Udayin temporarily shifted the capital to Vaishali. অজাতশত্রু স্থলাভিষিক্ত হন উদয়ন, মানে অজাতশত্রুর আর কি আবার আর কি মানে সিংহাসনটা আর কি কেড়ে নিয়েছিল কে, উদয়ন, ঠিক আছে। 460 থেকে 444 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। উদয়ন সাময়িকভাবে রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেন। উদয়ন হচ্ছে সাময়িকভাবে রাজধানী আর কি বৈশালীতে আর কি স্থানান্তরিত করে, ঠিক আছে। তারপরে পড়ো। Shishunaga dynasty. Shishunaga was the founder of this dynasty. He was succeeded by Kalashoka Kakavarna, who transferred the capital from Vaishali to Patliputra. শিশুনাগ এই রাজবংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তার স্থলাভিষিক্ত হন কালশোক, ঠিক আছে। মানে শিশুনাগের আসনটা কেড়ে আর কি কালশোক আর কি নিয়েছিল, যিনি বৈশালী থেকে পাটলিপুত্র রাজধানী স্থানান্তর করেন, ঠিক আছে। তারপরে পড়ো। The Shishunagas were succeeded by the Nandas. শিশুনাগরা নন্দনদের স্থলাভিষিক্ত হন, মানে শিশুনাগদের আর কি মেরে নন্দনরা আর কি স্থলাভিষিক্ত করেন আর কি তাদের। মানে এই পিরিয়ডটা আর কি ওকে মেরে সিংহাসন নিয়ে নিচ্ছে, তো ও ওকে মেরে সিংহাসন নিয়ে নিচ্ছে, এরকম ব্যাপারটা, বুঝতে পেরেছো? এবার তারপরে পড়ো। Nanda dynasty. Nanda dynasty was founded by Mahapadma Nanda. The Nandas were the first non-Kshatriya rulers in the history of India. নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্ম নন্দ, ঠিক আছে। নন্দরা ছিলেন ভারতের ইতিহাসের প্রথম অক্ষত্রিয়, মানে নন্দরা ছিলেন আর কি ভারতের আর কি ইতিহাসের প্রথম অক্ষত্রিয় নিয়ম, মানে ফার্স্ট, মানে নন্দরাই আর কি ফার্স্ট আর কি ভারতের ইতিহাসে আর কি প্রথম আর কি অক্ষত্রিয় নিয়মটা আর কি স্টার্ট করেছিল। নেক্সট পড়ো। Nandas were also the first empire builders in the recorded history of India. ভারতের নন্দিত ইতিহাসে নন্দরা প্রথম সাম্রাজ্য নির্মাতা ছিলেন। ভারতের আর কি নন্দিত যে ইতিহাস ছিল সেই ইতিহাসে আর কি নন্দরা প্রথম সাম্রাজ্য নির্মাণ করেছিলেন, তারাই ফার্স্ট ছিল। তারপরে The last ruler of this dynasty was Dhanananda. Alexander attacked during Dhanananda's reign. বলছে এর রাজবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার আক্রমণ করেন। তারপর Dhanananda was overthrown by Chandragupta Maurya, thus founding Mauryan Empire in 321 BC. 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা ধনানন্দকে উৎখাত করা হয়েছিল, ঠিক আছে, মানে উৎখাত করেছিলেন। 321 খ্রিস্টাব্দে সৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিল তার দ্বারা ধনানন্দকে উৎখাত আর কি সে আর কি করেছিল, ধনানন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে পড়ো। Mauryan dynasty. Important rulers of Mauryan dynasty are Chandragupta Maurya. Chandragupta Maurya was the founder of the Mauryan Empire and ascended the throne at the age of 25. মৌর্য রাজবংশের গুরুত্বপূর্ণ শাসক, ঠিক আছে। ইম্পর্টেন্ট রুলস অফ যেটা বললাম মৌর্যন ডাইনাস্টিস আর এটা মৌর্য রাজবংশের গুরুত্বপূর্ণ শাসক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন, মানে সিংহাসনে বসেন আর কি। তারপরে বলো। Chandragupta, with the help of Chanakya, started building the famous Mauryan Empire.
চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত বিখ্যাত মৌর্য সাম্রাজ্য গড়ে তোলে। ম্যাম বলছি চাণক্য এই টাইমে অর্থশাস্ত্র লিখেছিল। হ্যাঁ, কি বলছো? চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের এখানে থাকাকালীন এই অর্থশাস্ত্র লিখেছিল। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। Chandragupta defeated Seleucus Nicator, the general of Alexander. Later, Seleucus sent his ambassador Megasthenes to the court of Chandragupta Maurya. চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের 304 খ্রিস্টপূর্বাব্দের সেনাপতি সেলুকাস নিকাটরকে পরাজিত করেন। পরে সেলুকাস তার দূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠান। তারপর Megasthenes wrote an elaborate account of the army and power of the king. মেগাস্থিনিস রাজার সেনাবাহিনী এবং ক্ষমতার একটি বিস্তৃত বিবরণ লিখেছিলেন। তারপরে পড়ো। Mudra Raksha was written by Vishakhadatta and describes about mechanization of Chanakya against Chandragupta's enemy. বলছে মুদ্রারক্ষা বিশাখা দত্ত রচিত, এতে চন্দ্রগুপ্ত শত্রুর বিরুদ্ধে চাণক্যের যান্ত্রিকরণের বর্ণনা রয়েছে। Chandragupta adopted Jainism and went to Shravanabelagola with Bhadrabahu. হ্যাঁ, শ্রাবণবেলগোলা। বলছে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেন এবং সঙ্গে শ্রবণবেলগোলায় যান এবং ভদ্রবাহুর সঙ্গে শ্রবণবেলগোলায় যান। চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহু যে ছিলেন, ভদ্রবাহু সঙ্গে আর কি শ্রাবণবেলগোলায় যান। ওটা একটা জায়গার নাম। তারপর বলো। Bindusara was the son of Chandragupta and was referred to as Amitraghatta by Greek writers. বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত পুত্র এবং গ্রিক লেখকরা তাকে অমিত্রঘটা বলে উল্লেখ করেছেন। অমিত্রঘটা বলে উল্লেখ করেছেন। Bindusara further expanded the Mauryan dynasty to the south. বিন্দুসার দক্ষিণ মৌর্য রাজবংশের আরো প্রসারিত করেন। বিন্দুসার আর কি দক্ষিণ মৌর্য রাজবংশকে আরো প্রসারিত আরো বিস্তার করেন আর কি। Bindusara appointed his eldest son Susima or Sumana as viceroy of Takshila and Ashoka at Ujjain. বিন্দুসার তার বড় ছেলে সুসীমা বা সুমনা কে উজ্জয়িনীতে তক্ষশিলা ও অশোকের ভাইসরয়ে নিযুক্ত করেন। আচ্ছা, বিশ্বজিৎ তুমি পড়ো, অশোকা থেকে পড়ো। He was son of King Bindusara and Maharani Dharma. In the early life as an emperor, he engaged in war with different states. তিনি ছিলেন রাজা বিন্দুসার ও মহারানী ধর্মের পুত্র। প্রথম জীবনে সম্রাট হিসেবে তিনি বিভিন্ন রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত হন। তারপরে Ashoka was the first king of it to maintain direct contact with people through inscription. অশোকই প্রথম রাজা যিনি শিলালিপির মাধ্যমে মানুষের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করেছিলেন। The war of Kalinga 261 BC was the turning point of Ashoka's life. The mass date of the war changed his mind and he became a follower of Buddhism. বিশ্বজিৎ বলছি তুমি না একটু তোমার খুব সাউন্ড আসছে, একটু
ইয়ে করে করলে ভালো হয়, মানে একটু যখন পড়বে মানে একটু আশেপাশে একটুখানি চুপচাপ থাকলে একটু ভালো হয়। ম্যাম একটু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কোনটা বললে যে দ্য ওয়ার অফ কলিঙ্গ? হ্যাঁ ওটা বললে। হ্যাঁ, বলছে কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 ছিল অশোকের জীবনের টার্নিং পয়েন্ট, ঠিক আছে? যুদ্ধের ব্যাপক মৃত্যু তার মন পরিবর্তন করেন এবং তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হন। আচ্ছা সঞ্জীব তুমি পড়ো তারপর। হ্যাঁ ম্যাম। He made Buddhism his state religion. তিনি বৌদ্ধ ধর্মকে তার রাষ্ট্রীয় ধর্ম করেছিলেন। তারপর He built lion stamp to spread Buddhism. স্তম্ভস, ঠিক আছে, স্ট্যাম্প না। Stamp. Okay, stamp. To spread Buddhism. মানে ম্যাম পুরোটা শেষ করব নাকি মানে ওই পয়েন্ট করব? না, মানে যে ওই পয়েন্টে যেটা সেই পয়েন্টে সেটা আমি এক্সপ্লেইন করছি, okay. ঠিক আছে? These stamp are now called Ashok stamp. বলছে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহ নির্মাণ করেন এবং স্তম্ভগুলিকে তখন অশোক স্তম্ভ বলা হয়। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহ নির্মাণ করেছিলেন, ঠিক আছে? ওই সিংহগুলো কিন্তু এখন অশোক স্তম্ভ নামে পরিচিত, ওই স্তম্ভগুলিকে এখন অশোক স্তম্ভ বলা হয়। তারপর বড় Ashok stamp of Sarnath was adopted as national emblem of India. হ্যাঁ, বলছে যে সারনাথে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল। Besides Ashok stamp, Ashoka had built many constructions. Dhamak Stupa, Sarnath, Uttar Pradesh, Bharhat Stupa, and Madhya Pradesh Mahabodhi Temple, Bihar. বলছে অশোক স্তম্ভ ছাড়াও অশোক অনেক কনস্ট্রাকশন নির্মাণ করেছিলেন, ঠিক আছে? যেমন ধামেক স্তূপ সারনাথের উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে? ভারুত স্তূপ, ওটা ভারুত হবে, ঠিক আছে? ভারুত স্তূপ মধ্যপ্রদেশে আর কি নির্মাণ মানে করেছিলেন। মহাবোধি স্তূপ বিহারে করেছিলেন। তারপরে পড়ো। He died in the year 232 BC. তিনি 232 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। তিনি 232 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। The Indo-Greeks. The most famous kings among the Indo-Greeks was Menander 165 to 145 BC, also called Milinda. His capital was Sakala. Modern ক্যাপিটাল ওয়াজ Silkot. Capital was Sakala. Modern Silkot. ঠিক আছে, ওয়াজ হবে, was প্রোনাউন্সিয়েশনটা ওয়াজ হবে, ঠিক ঠিক আছে? আছে। Modern Silkot বল। in Punjab. হ্যাঁ, বলছে ইন্দো গ্রিকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন মেনান্ডার 165 থেকে 145 খ্রিস্টপূর্বাব্দে, যাকে শিলিন্ডাও বলা হয়, ঠিক আছে? তার রাজধানী ছিল পাঞ্জাবের সাকালে, আধুনিক যাকে বলে মানে আধুনিক আর কি শিয়ালকোট। এখন শিয়ালকোট নামটা অনেক জায়গাতে মানে নিউজ ফিউজে তুমি মেনশন মানে পাবে আর কি, শিয়ালকোটে এই হয়েছে যে ওর পাঞ্জাবে অবস্থিত, ঠিক আছে? তার রাজধানী ছিল পাঞ্জাবের সাকাল, যেটা এখন বর্তমানে শিয়ালকোট নামে পরিচিত। আচ্ছা নেক্সট বলো। He was converted to Buddhism by Nagasena as per the Milinda no. অ্যাজ না, ওটা অ্যাস হবে, অ্যাস, ঠিক আছে? as বলেছে as per the Milinda Panho. তাহলে বলছে মিলিন্দা পানহোর মতে তিনি নাগসেন দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তারপরে The Greeks were the first to issue coins ইসুচ না, ওটা attributed
ইস্যু, ঠিক আছে, ইস্যুজ না, ইস্যু। Okay, okay. Issue coins attributable to the king. বলছে গ্রিকরাই প্রথম রাজার নামে মুদ্রা জারি করে, হুম। ঠিক আছে, প্রথম রাজার নামে মুদ্রা আর কি গ্রিকরাই ফার্স্ট জারি করে। তারপর The Sakas. তারপর অনুশ্রী তুমি পড়ো। Sakas অনুশ্রী The Shakas are referred to as Scythians. The Shakas came to India through the Bolan Pass and first settled in lower Indus region. শাকাদের সিথিয়ান বলা হয়। শকরা বোলান গিরিপথ দিয়ে ভারতে এসে প্রথম নিম্ন সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। নেক্সট পড়ো। The first Saka king in India was Mavas or Moga, who established Saka power in Gandhara. The most famous ruler of this dynasty was Rudradaman I. না, ডাইনাস্টি। Ma'am? ওটা ডাইনাস্টি হবে, ডেস্টিনি হবে না। Okay, ma'am. পড়ো। The Kushans were the nomadic people from the steppes. ম্যাম বলছি এই 2 নম্বর পয়েন্টটা Kanishka বলুন। was হ্যাঁ, 2 নম্বর ম্যাম 2 পয়েন্ট। নম্বর পয়েন্টটা বলছেন না, মানেটা বললেন না তো। 2 নম্বর পয়েন্টটা আগে উনি ইয়ে করুক, কি বলে, রিডিংটা পড়ুক। না রিডিংটা ম্যাডাম পড়ুক। পড়ে পালিয়ে গেছে, তার প্রশ্নাস হয়ে গেছে আর ওখানে চলে গেছে। ও তো স্টপই হয়নি, স্টপ না হলে আমি মানেটা কি করে বলবো? না ম্যাডাম ওইটা হয়ে গেছে, তারপরে দা 2 নম্বর পয়েন্ট দা প্রশ্নাস তো হয়ে পড়ছে উনি। না, দ্য ফার্স্ট শাখা ইন ইন্ডিয়া, এটা পড়ছিল অনুশ্রী। ম্যাম ওই কুশনসটা পড়ছিলাম। তোমাকে তো ফার্স্ট শাখার পর তোমাকে থামতে বলেছিলাম, আমি এক্সপ্লেইন করব জিনিসটা, তুমি থামো একটু, নাহলে আমি এক্সপ্লেইনটা করব কি করে? একটা জায়গা ma'am. পয়েন্ট হবে, থামবে, আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? তারপর নেক্সট পয়েন্টে যাবে, বুঝেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আবার পড়ো, দা ফার্স্ট শাখা থেকে আরেকবার পড়ো, তারপর আমি এক্সপ্লেইন করছি। The first Saka king in India was Mavas or Moga, who established Shaka power in Gandhara. The most famous ruler of this dynasty was Rudradaman I. ভারতের প্রথম শক রাজা ছিলেন হচ্ছে মাভেস, ঠিক আছে, মাভেস বা মোগা, যিনি গান্ধারাতে আর কি শক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই বংশের সবচেয়ে বিখ্যাত ছিলেন রুদ্রমণি ওয়ান। মানে তোমার হচ্ছে এর ওই 2, 3 এরকম থাকে, তো তাই জন্য এখানে আর কি এটা আর কি দিয়েছে। তারপরে বলো, দা কুশনস পড়ো। The Kushans were the nomadic people from the steppes. Kanishka was the greatest of the Kushans, who started the Saka era in AD 78. আচ্ছা, বলছে কুষাণরা ছিল তৃণভূমির যাযাবর মানুষ, ঠিক আছে। কনিষ্ক ছিলেন কুষাণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি 78 খ্রিস্টাব্দে 78 খ্রিস্টাব্দে শাক যুগ শুরু করেছিল। তারপরকার পয়েন্ট পড়ো। Kushans were the first ruler to issue gold coins or a wide scale known for metallic purity. কুষাণরা হলো প্রথম শাসক যারা ধাতব বিশুদ্ধতার জন্য পরিচিত, বিস্তৃত আকারে স্বর্ণমুদ্রা জারি করেন। তারপর Kanishka was the most known and greatest of all the Kushana kings. কনিষ্ক ছিলেন কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সর্বশ্রেষ্ঠ। তারপরে পড়ো।
Kanishka ascended to throne in AD 78 and he founded the Saka era. কনিষ্ক 78 খ্রিস্টাব্দে, এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে? ডিসি হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, এডি হচ্ছে খ্রিস্টাব্দ। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, মানে বসেন আর কি, এবং তিনি শাক যুগের প্রতিষ্ঠা করেন। আজকে হিস্ট্রিটা এইটুকুই থাকবে, ঠিক আছে? নেক্সট দিন আমি তারপরের থেকে পড়াবো। এখন তোমরা সবাই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস যে পিডিএফটা আমি দিয়েছি ওপেন করো, যাদের বই আছে খোলো। ম্যাম পেজ নাম্বার বলুন। দাঁড়াও, বের করি আমি আগে, তারপরে বলছি। ইয়েতে দেওয়া আছে তোমার, ওই কি বলে, ওই সিলেবাসের মধ্যে 122 দেওয়া আছে। কত কত? 122। হ্যাঁ 122, চ্যাপ্টার 6 বের করো। সবাই ওপেন করেছো? হ্যাঁ ম্যাম, করে নিয়েছি। So today we will discuss directive principles and fundamental duties, যাকে আমরা মানে যেটাকে আর কি মানে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসিস, ডিপিএসপি, মানে ফুল যে শর্ট ফর্মটা যে ডিপিএসপি, এটাও বলে থাকি। তো এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস নামটা শুনলে ফার্স্টে তোমাদের কনসেপ্টটা কি মাথাতে কি আসে সেটা বলো। কি কনসেপ্ট কি আছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস, কি কনসেপ্টটা কি মনে হচ্ছে, মানে কি? আমাদের মৌলিক কর্তব্য আর প্রধান কি ম্যাম, ডাইরেক্টিভ প্রিন্সিপালস। আর কারণ সেটা তো মৌলিক কর্তব্য হবে, তাই তো ম্যাম? হ্যাঁ অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটিস বলেছে এখানে, রাইট বললে অধিকার হতো, যেহেতু ডিউটিস বলেছে কর্তব্য হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা খোদ বাংলা ভাষায় হলো নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য, ঠিক আছে? The directive principles of state policies and fundamental duties are the sections, মানে আমি ফার্স্টের ইয়েটা পড়ছি, ঠিক আছে, বইয়ের ওটা, কারণ ওটা মানে সবটা মানে এটা যদি না পড়ি দেন তোমরা বুঝতে পারবে না, মানে আমি কনসেপ্টটা, মূল কনসেপ্টটা তোমাদের একটু দেওয়ার চেষ্টা করছি। The directive principles of state policies and fundamental duties are the sections of the constitutions of India that prescribe the fundamental obligations of the state to its citizens and the duties of the citizens to the state, ঠিক আছে? বলছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যগুলি হলো ভারতের ধারণার সেই ধারা যা নাগরিকদের প্রতি রাষ্ট্রের মৌলিক বাধ্যবাধকতা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য নির্ধারণ করে, ঠিক আছে? কিছু বুঝলে, মানে এইটুকুতে কিছু বুঝলে ব্যাপারটা কি বলেছে এখানে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যগুলো হলো ভারতের ধারণার সেই ধারা যা নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় মৌলিক বাধ্যবাধকতা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য নির্ধারণ করে, ঠিক আছে? These sections comprise a constitutional bill of rights for government policy making and the behavior and conduct of citizens, ঠিক আছে? বলেছে এখানে যে এই বিভাগগুলি সরকারি নীতি নির্ধারণ এবং নাগরিকদের আচার আচরণের অধিকারের একটি সাংবিধানিক বিল নিয়ে গঠিত, ঠিক আছে? বলছে these sections are considered vital elements of the constitution, বলেছে এই ধারাগুলি সংবিধানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ডিপিএসপি মানেটা কি? ডিপিএসপির মূল কনসেপ্ট যেটা আর কি, যে ডাইরেক্টিভ
দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, ঠিক আছে। ডিপিএসপি হলো মানে শর্ট ফর্মে যে ডিপিএসপি হলো আমাদের কনস্টিটিউশনের পার্ট 4 এর, ঠিক আছে, আর্টিকেল 36 টু 51 মেনশন। দেখো এখানে দেখো লেখাই আছে যে these are enumerated in part 4 of the constitution from article 36 to 51। এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট। ডিপিএসপিটা এটাই যে আমাদের কনস্টিটিউশনের পার্ট 4 এ আর্টিকেল 36 টু 50 আর্টিকেল পার্ট 4 এ আর কি আর্টিকেল 36 থেকে 51 মেনশন কিছু ইনস্ট্রাকশন বা কিছু মানে কনস্টিটিউশনাল রেকমেন্ডেশনস বা ইনস্ট্রাকশন মানে আছে কিছু, ঠিক আছে। 1 মিনিট। বলছে যে হ্যাঁ যেটা বলছিলাম যে ডিপিএসপি হলো আমাদের কনস্টিটিউশনাল পার্ট 4 এর আর্টিকেল 36 টু 51 মেনশন কিছু ইনস্ট্রাকশন বা কনস্টিটিউশনাল রেকমেন্ডেশন, ঠিক আছে। এই 36 থেকে 51 এর মধ্যে যেসব আর্টিকেলস গুলো আছে সেই সব আর্টিকেলসে কিন্তু কিছু ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, কিছু ইনস্ট্রাকশন বা কনস্টিটিউশনাল রেকমেন্ডেশন। এখন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট যখন কোনো ল তৈরি করে বা কোনো পলিসি তৈরি করে অর্থাৎ আইন প্রণয়ন করে বা নীতি নির্ধারণ করে, ঠিক আছে, তখন সেগুলো মাথাতে রেখে যাতে তারা এই আইন প্রণয়ন বা নীতি নির্ধারণ করতে পারে সেই জন্য এগুলো আমাদের কনস্টিটিউশনে আর কি মেনশন করা হয়েছে, ঠিক আছে। কেন মেনশন করা হয়েছে? যাতে আর কি যখন আর কি গভর্নমেন্ট আর কি ল তৈরি যখন করবে বা পলিসি যখন মানে তৈরি যখন হয় অর্থাৎ আইন প্রণয়ন করে বা নীতি নির্ধারণ করে তখন সেগুলো মাথাতে রেখে তারা এই আইনগুলো প্রণয়ন বা নীতি নির্ধারণ করতে পারে, ঠিক আছে। তাই জন্য কনস্টিটিউশনে এটা মেনশন করা হয়েছে। ডিপিএসপির মূল উদ্দেশ্য হলো কল্যাণকারী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গঠন করা, ঠিক আছে। ডিপিএসপির মূল উদ্দেশ্যটাই তাই যে কল্যাণকারী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গঠন করা। ডিপিএসপি এই ধারণাটি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে পায় জন্যই কিন্তু দেখো বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে দ্য ফ্রেমার্স অর দ্য কনস্টিটিউশনস borrowed this idea from the Irish constitutions of 1937, ঠিক আছে, যেহেতু এটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে পায়, ঠিক আছে। আবার আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশনটা যা আছে সে মানে আয়ারল্যান্ড যে কনস্টিটিউশন মানে কার কাছ থেকে নিয়েছিল? স্পেনের কনস্টিটিউশন থেকে নিয়েছিল। আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশনটা নিয়েছে সেটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে। আর আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছিল? স্পেনের কনস্টিটিউশন থেকে নিয়েছিল, ঠিক আছে। এটা যেহেতু বইতে নেই বা এটা এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখলাম যে আয়ারল্যান্ড কিন্তু এটা কিন্তু স্পেনের কনস্টিটিউশন থেকে নিয়েছিল আর আমাদের ইন্ডিয়া এটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছিল। ডিপিএসপি মিনস হচ্ছে নন জুডিশিয়েবল রাইট বা নেচার, ঠিক আছে। মিনিং দে ক্যান নট মানে এর মিনিংটা হচ্ছে ইটস মিন দে ক্যান নট বি এনফোর্স বাই কোর্টস, ঠিক আছে। নন জাস্টিসেবল রাইট ইটস মিনস দে ক্যান নট বি এনফোর্সড বাই কোর্টস, ঠিক আছে। মানে ডিপিএসপি যদি লঙ্ঘন করে বা যদি আমাদের স্টেট রাষ্ট্র তার কোনো সরকার না মানে ডিপিএসপি, ঠিক আছে, তার বিরুদ্ধে কিছু কোনো রকম ভাবে আলাদা করে কিন্তু কোনো মামলা করা যাবে না। তাই জন্য ডিপিএসপি কিন্তু নন জাস্টিসেবল বিষয়, ঠিক আছে। মানে আজকে ধরো ডিপিএসপির কোনো একটা আর্টিকেল ধরো সরকার মানলো না, ঠিক আছে, তাতে কিন্তু আমাদের কিন্তু কিছু কিন্তু করার নেই। আমরা কিন্তু সেটাকে কিন্তু নিয়ে কিন্তু কোর্টের কাছে কিন্তু যেতে পারবো না এবং কোর্টের কাছে কিন্তু সেটা কিন্তু গিয়ে কিন্তু অভিযোগ করতে পারবো না যে এটা কেন মানলো না। এটার কিন্তু কোনো কিন্তু রাইটই নেই। এই ডিপিএসপি মিনসই হচ্ছে কি নন করতে পারবো না, যদি না মানে তো না মানলে পরে আমাদের হাতে কিছু নেই। ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল হওয়া সত্ত্বেও এটা কেন ইম্পর্টেন্ট? কারণ নন জাস্টিসেবল হলেও আমাদের দেশে যে পলিসি তৈরি হয়, আমাদের দেশে গভর্নমেন্ট যারা আর কি পলিসি বা নীতি নির্ধারণ করে তখন তারা যদি এই ডিপিএসপি গুলো ফলো না করে আর কি রাষ্ট্রের কল্যাণ অর্থাৎ জনকল্যাণমূলক বিষয়গুলি তারা করতে পারবে না। ডিপিএসপি যদি না ফলো করে কোনো সরকার, ঠিক আছে, তাহলে রাষ্ট্রের কিন্তু জনকল্যাণমূলক কাজগুলো কিন্তু তারা কিন্তু করতে পারবে না। আর যদি জনকল্যাণমূলক যদি কাজ যদি না করতে পারে তাহলে কি হবে? নির্বাচনে জিততে পারবে না, সিম্পল।
ডিপিএসপি গুলো অবশ্যই একজন গভর্নমেন্টকে ফলো করতে হয়, কিন্তু যদি না ফলো করে তাতে আমাদের কিন্তু কিছু কিন্তু করার নেই, ঠিক আছে? যদি না ফলো করে তার জন্য আমরা গিয়ে কিন্তু কোথাও কিন্তু কমপ্লেন করতে পারবো না। তারা যখন কোনো পলিসি বা ল তৈরি করে, ঠিক আছে, যারা যখন নতুন কোনো পলিসি বা ল তৈরি করে তখন কিন্তু তাদের কিন্তু এই ডিপিএসপি গুলো কিন্তু ফলো করাটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে? প্রথমত সংবিধান যখন তৈরি হয় তখন বিভিন্ন ধরনের মৌলিক অধিকারের কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু তার ভেতর এমন কিছু মৌলিক অধিকার ছিল যেগুলো সেই মুহূর্তে ভারতীয় জনগণকে দেওয়া প্রয়োজন ছিল। তার পাশাপাশি এমন কিছু মৌলিক অধিকার ছিল সেই সময় দেওয়ার প্রয়োজন ছিল না, বা প্রয়োজন থাকলেও মূলত অর্থের অভাবে তখনকার পরিস্থিতিতে কথা মাথাতে রেখে দেওয়া হয়নি। যখন যেমন 14 বছর পর্যন্ত শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, ঠিক আছে, কিন্তু সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এটাকে মৌলিক অধিকার হিসেবে ধরা হয়নি। তার পেছনেও যদিও অনেক কারণ ছিল, ঠিক আছে, যেমন পরিকল্পনার ঘাটতি, অর্থের অভাব, এইসব সেই সময় আর কি ছিল আর কি। সেই ভিত্তিতে মৌলিক অধিকার দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? মৌলিক অধিকার কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, আমাদের কিন্তু দুভাবে ভাগ করা হয়, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 কোনটা? টাইপ 1 আমরা আগেই পড়েছি, ফান্ডামেন্টাল রাইটস কি না 12 থেকে 35 আর্টিকেল, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা টাইপ 1 এর আন্ডারে ফেলবো। আর টাইপ 2 কোনটা? টাইপ 2 হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা টাইপ 2 এর আন্ডারে ফেলছি, ঠিক আছে? যে কিছু কনস্টিটিউশনাল যেগুলো আর কি আছে সেগুলো কিন্তু আমরা টাইপ 2 এর আন্ডারে কিন্তু ফেলছি। তবে তোমার হচ্ছে এছাড়াও দেখা তোমার হচ্ছে কি বলে টাইপ 2 এর আন্ডারে টাইপ 1 টাইপ 2 এর আন্ডারে কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু ফেলছি। এবার যেটা হচ্ছে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, যে বইয়ের যে ভাষা, সেই বইয়ের ভাষাতে আমি তোমাকে বুঝিয়েছি, মেন কনসেপ্টটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার মেন ইয়েটা আর কি তোমাদের আর কি বলছি। তার আগে একটু বলে রাখি যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নামে পরিচিত। এই ব্যাখ্যাটা কিন্তু দিয়েছিলেন সংবিধানের উপদেষ্টা ডক্টর বিএন রাও, ঠিক আছে? বিএন রাও কিন্তু এই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি নামে পরিচিত। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি নামে পরিচিত। এই ব্যাখ্যাটা কে দিয়েছিল? যে না ডক্টর বিএন রাও দিয়েছিল হচ্ছে তোমার হচ্ছে কি বলে আর কি কনস্টিটিউশনে যে টাইপ 1 আর যে টাইপ 2 যে আছে ফান্ডামেন্টাল রাইটস নামে পরিচিত, টাইপ 2 তে যে এই যে 36 থেকে 51 নম্বর যে এই যে ধরা যে হয় টাইপ 2 তে আর কি 36 থেকে 51 এর আন্ডারে যেটা আর কি পড়ছে সেটাকে আর কি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নামে পরিচিত। এই ব্যাখ্যাটাই গোটা যে কনসেপ্টটা আর কি যেটা বললাম, সেই গোটা কনসেপ্টটার কিন্তু ব্যাখ্যা কিন্তু দিয়েছিলেন ডক্টর বিএন রাও, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের ডিপিএসপির যে কনসেপ্ট সেটা মোটামুটি একটা তোমাদের ধারণা তৈরি হয়েছে, ইয়েস অর নো বলো, তারপর আমি বইয়ের মেন কনসেপ্টে যাচ্ছি। কারণ আমি যে বললাম ধারণা কিছু কি বুঝতে পেরেছো? ডিপিএসপিটা কি, কেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস কেউ পড়ো একজন। পড়ো কে পড়বে? পড়ো ম্যাম, এখান থেকে পড়বো ম্যাম, ঠিক আছে? হ্যাঁ, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আর ইন ফর্ম, এখান থেকে পড়ো। The directive principle of state policy are in the form of instruction or guidelines to the governments at the center as well as in the states. হ্যাঁ, পড়ো পর্যন্ত পড়ো। These are unmerited in part 4 of the Constitution from Articles 36 to 51. The farmers or the Constitution borrowed this idea from the Irish Constitution of 1937. যেটা বললাম যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস কিন্তু গাইডলাইন্স দেয়, ঠিক আছে? যে ইনস্ট্রাকশনস গাইড
দেয়, কি গাইডলাইন্স দেয়, যে মানে মানে কিভাবে মানে সরকার মানে কি করবে না করবে এবং কিভাবে রাষ্ট্রের মানে ওয়েলফেয়ার স্টেট কি করে তৈরি করবে এবং বিভিন্ন কিছু গাইডলাইন্স আর কি, মানে রাষ্ট্রের কি করে সেবা করবে, জনগণের কিভাবে সেবা করবে, তো সেটার কিন্তু একটা গাইডলাইন্স কিন্তু আমাদের ডিপিএসপি কিন্তু দেয়, ঠিক আছে। এবং যেটা আর কি পার্ট 4 এর কনস্টিটিউশনে আছে, আর্টিকেল 36 টু 51 এ, এবং যেটা আর কি আইরিশ কনস্টিটিউশন অফ 1937 থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আবার আইরিশ কনস্টিটিউশন কিন্তু স্পেনের কনস্টিটিউশন থেকে নেয়, তোমাদের আমি আবারও বলছি, মানে এটা দেওয়া নেই বাট আমি তোমাকে বলছি। আচ্ছা, তারপর পড়ো আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন। Article of the Constitution which are related to the directive principles of state policy are elaborated below. বলছে আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন হুইচ আর রিলেটেড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আর ইলাবোরেটেড বিলো। তারপর আর্টিকেল 38 টা পড়ো, মেনশন করো, বলছি আমি একবারে। Article 38 to secure and protect a social order which stands for the welfare of the people. বলছে আর্টিকেল 35, ঠিক আছে, যে 38 নম্বর ধারাতে বলা আছে যে স্টেট জনকল্যাণের জন্য সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের সুবিধা দেবে, ঠিক আছে। যেমন সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কাজে এসসি এসটি মাইনরিটি এদেরকে কিছুটা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়। অর্থনীতির ক্ষেত্রে দেখি সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়া, ঠিক আছে। এছাড়াও বিপিএল যারা, এপিএল যারা, তাদের মানে একটু তো মানে হেরফের থাকেই, ঠিক আছে। বিপিএল দের রেশন কার্ডে কিছুটা এক্সট্রা হচ্ছে জিনিস আর কি দেওয়া, লাইক ডাল সোয়াবিন যেরকম আর কি দেয় আর কি, ওই বিপিএল দের এরকম করে দেয়। তারপরে এছাড়াও দেখা যায় যে সমস্ত কিছুর দাম বাড়লেও যে অনেক সময় তোমার হচ্ছে টাইম অনেকটা বেড়ে গেলে পরেও কিন্তু ট্রেনের ভাড়া কিন্তু বাড়ে না, ঠিক আছে। তো এগুলো আর কি তোমার হচ্ছে আর কি আছে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 38 থেকে মানে 51 নম্বর ধারা অনুযায়ী আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা দেয়, তারা যদি সেই সমস্ত, আমি আবারও বললাম, তারা যদি সেই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের স্টেটের এগেনস্টে কোর্টের কাছে গিয়ে কিন্তু কোনো কিন্তু অভিযোগ কিন্তু আমরা কিন্তু করতে কিন্তু পারবো না, ঠিক আছে। তাহলে আর্টিকেল 38 নাম্বার। আর ম্যাম যেগুলো এই যে 32 থেকে আছে, 1 থেকে 32 অবধি আছে, ওগুলোতে করতে পারি, ওগুলো মানে একটা অধিকার ওটা। আমাদের তো এখানে 32 নেই, ঠিক আছে, 32 নেই এখানে 38 থেকে তোমাদের 51ই আছে, ঠিক আছে। এখানে 32 তোমাদের করতে নেই, মানে যেটা আর কি তোমাদের সেখানে কি করতে মানে কি করতে পারো, কি বলছিলে আরেকবার বলো। আমি ওটা টাইপ 2 আর এটা টাইপ 1, ওটা টাইপ 1 আর এটা টাইপ 2, তাই তো? হ্যাঁ, তোমাকে বললাম আমি যে মৌলিক অধিকারকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করেছে, ঠিক আছে। টাইপ 1 এবং টাইপ 1 যেটা 12 থেকে 35, ঠিক আছে। হ্যাঁ, 12 থেকে 35 তোমাদের যে ফান্ডামেন্টাল রাইটস যেটা পড়িয়েছি আমি এর আগে, আর টাইপ 2 যেটা, টাইপ 2 কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আন্ডারে কিন্তু পড়ছে, ঠিক আছে, যেটা 36 থেকে মানে 51 এর আন্ডারে আছে, বুঝতে পেরেছো? ওকে। আর্টিকেল 39। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এরকম একটা জিনিস, মৌলিক কর্তব্য, যেটা আর কি মানে আমাদের মানে মৌলিক কর্তব্য, যেটা আমাদের মৌলিক মানে সরি কর্তব্য কেন বলছি, মানে মৌলিক অধিকার, সরি। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের এমন একটা আর কি মৌলিক অধিকার, আমাদের কি কি মৌলিক অধিকার আছে, ঠিক আছে, সেটা আর কি 12 থেকে 35 নম্বর ধারা বলে থাকে আর্টিকেল, ঠিক আছে, কনস্টিটিউশনের। আর 36 থেকে 51 নম্বর ধারা কি বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, মানে স্টেটের আর কি করে ওয়েলফেয়ার হবে, ঠিক আছে, স্টেটের কি করে মঙ্গল হবে, ঠিক আছে। এবং এগুলো সরকারকে মানে রীতিমতো আর কি ফলো করে চলতে হয়, ঠিক আছে, নতুন লস বানানোর ক্ষেত্রে, ঠিক আছে, বা কোনো নতুন আর কি নিউ আর কি কোনো পলিসি যদি তৈরি করে, তো সেক্ষেত্রে, ঠিক আছে, এটা যদি সরকার যদি ফলো যদি না করে, তাহলে সরকার মানে জনগণের সেবা করতে পারবে না, রাষ্ট্র মানে তোমার ওয়েলফেয়ার স্টেট কোনোদিনও বানাতে পারবে না, ঠিক আছে। আর এটা যদি না করে, তাহলে সরকার ভোটে জিতবেও না। কিন্তু সরকার মানে এটা যদি সরকারকে ফলো করতেই হবে এমনও কিন্তু বাধ্যবাধকতা কিন্তু নেই। সরকার যদি, এই যে বললাম আমি কি, যে সরকার যদি না চায়, ঠিক আছে, এই যে এই সুযোগ সুবিধাগুলো যদি
যদি আমাদের যদি না দেয়, এই যে যেটা বললাম তোমাদের এসটি মাইনরিটি এদেরকে কিছুটা আলাদা সুযোগ সুবিধা সরকার দিয়েই থাকে। তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে এই যে এপিএল বিপিএল তোমরা সবাই জানো, রেশন কার্ডে যে এপিএল বিপিএল এর যে ব্যাপারটা থাকে, বিপিএল দের কিছু এক্সট্রা সুযোগ সুবিধা থাকে, কিছু বেশি বেশি কোথাও জিনিসপত্র পায়। তারপরে যে ট্রেনের ভাড়া যে কমে, এই যে কমেছে আর কি অনেকদিন যাবত যে বাড়ে না, ঠিক আছে, এইসব যে ছাড়গুলো, ঠিক আছে, এইসব ছাড়গুলো কিন্তু আমাদের ডিপিএসপির আন্ডারে পড়ছে। এই ছাড়গুলো যদি আর কি তোমার হচ্ছে সরকার যদি মনে করে যে আজকে দেবে না, সরকার কিন্তু নাও দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সরকারকে কিন্তু কিছু কিন্তু বলার থাকবে না, বা কোনো কোর্টে গিয়ে কিন্তু আমরা কমপ্লেন করতে পারবো না যে এই সরকার এরকম করছে, এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হোক, এটা কিন্তু করতে পারবো না। ঠিক আছে, ডিপিএসপি তে এটা কিন্তু বলাই কিন্তু রয়েছে। এবং ডিপিএসপি তে তোমার হচ্ছে কি বলবো, এটা বলা হয়েছে জন্যই কিন্তু ডিপিএসপিটা কিন্তু নন জাস্টিসেবল রাইট বলা হয়। ঠিক আছে, নন জাস্টিসেবল রাইট বা নন জাস্টিসেবল রিসার্চ, যেটাই বল না কেন এটা কিন্তু বলা হয়, কারণ কোন রকম আমরা কোথাও গিয়ে কমপ্লেন করতে পারবো না। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তো আর্টিকেল 38 টা হয়ে গেল আমাদের। আর্টিকেল 39 Article 39. The state will in particular direct its policy towards securing adequate means of livelihood to all citizens, a proper distribution of the material resource of the community for the common good, prevention of construction of the wealth to common direction concentration of wealth to common detriment, equal pay for equal work for both men and women, the protection of the strength and health of the works, and avoiding circumstances that for citizens to circumstance যাই হোক, বলো that force citizen to enter evocation unsuited to their age of strength, the protection of childhood and youth against exploitation for moral and material abandonment. আর্টিকেল 39 কি বলছে, এই যে আর্টিকেল 39 এর মধ্যে কিন্তু এই যে এগুলো কিন্তু আছে। ঠিক আছে, 39A 39B বলে এগুলো আছে। ঠিক আছে, এগুলো এতটা তোমাদের বইতে মেনশন করেনি। ঠিক আছে, আর্টিকেল 39A 39B এরকম কিন্তু আছে। ঠিক আছে, এগুলো তোমাদের বইতে সব একবারে দিয়ে দিয়েছে, বাট মেনশন করেনি। কিন্তু আর্টিকেল 39 যেটা বলছে, রাষ্ট্র বিশেষ করে তার নীতি সুরক্ষিত করার দিকে পরিচালিত মানে করবে। ঠিক আছে, আর্টিকেল 39 কিন্তু এটা কিন্তু বলেছে। ঠিক আছে, যে এই যে দ্য স্টেট উইল ইন পার্টিকুলার ডাইরেক্ট ইটস পলিসি টুয়ার্ডস সিকিউরিং। ঠিক আছে, রাষ্ট্র বিশেষ করে তার নীতি সুরক্ষিত করার দিকে পরিচালিত করবে। এখানে বলা হয় যে একটি নির্দিষ্ট কাজে যে এই যে বলেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ ম্যান অ্যান্ড ওম্যান। ঠিক আছে, এই যে পয়েন্টটা এখানে বলেছে, এখানে বলা হয় যে একটি নির্দিষ্ট কাজে পুরুষ এবং মহিলা উভয় জীবিকার অধিকার গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, একটা ছেলের জীবিকা মানে ছেলের যে মানে কাজটা করে তাকেও যেমন গুরুত্ব দিতে হবে, একটা মেয়ে যে কাজটা করে তাকেও কিন্তু সেম গুরুত্বটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে, সমান কাজের জন্য একজন মহিলা এবং পুরুষকে সমান বেতন দিতে হবে। ঠিক আছে, একটা পোস্টে ধরো একটা ছেলে একটা মেয়ে দুজনই ধরো মানে ইয়েতে আছে। ঠিক আছে, অ্যাপয়েন্ট আছে, তো একটা ছেলেকে বেশি বেতন দিচ্ছে তো একটা মেয়ের জন্য তুমি কম বেতন পাচ্ছ, এটা কিন্তু না, কারণ কাজটা দুজনের একই, তাহলে সেম কাজ তো ইকুয়াল পে হওয়াটাই উচিত। তো ওটাই বলেছে এখানে। ঠিক আছে, সেম জিনিসটাই আর কি হবে। তো আর তারপরে কি বলেছে ফার্স্ট পয়েন্ট, যে অ্যাকুয়ারেট মিনস অফ লাইভলিহুড টু অল সিটিজেন্স। ঠিক আছে, বলেছে সমস্ত নাগরিকদের জন্য জীবিকা পর্যাপ্ত উপায়। ঠিক আছে, সমস্ত নাগরিকরা কিন্তু জীবিকার মানে পর্যাপ্ত উপায় কিন্তু আছে। ঠিক আছে, সমস্ত নাগরিকরাই কিন্তু কিছু না কিছু কিন্তু করে। ঠিক আছে, কেউ তোমার হচ্ছে বিজনেস করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ চাকরি করছে, কেউ কিন্তু কিছু না কিছু কিন্তু করছে। ঠিক আছে, কিছু না কিছু করে কিন্তু
টাকা কিন্তু সবাই কিন্তু উপার্জন করছে, ঠিক আছে। তারপরে যেটা বলছে যে প্রপার ডিস্ট্রিবিউশনস অফ দ্য ম্যাটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমিউনিটি ফর দ্য কমন গুড, ঠিক আছে। যেটা আর কি বলছে সেটা হচ্ছে তোমার হ্যাঁ যেটা বলছে সেটা হচ্ছে সম্প্রদায়ের বস্তুগত সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ এমনভাবে বিতরণ করা হবে যাতে সাধারণ কল্যাণ বজায় থাকে, ঠিক আছে। তারপরে এই যে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ টু কমন ডেট্রিমেন্ট, ঠিক আছে, এই যে বলেছে, ঠিক আছে। এটার মানে কিন্তু প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ টু কমন ডেট্রিমেন্ট মিনস কিন্তু প্রিভেন্টিং দ্য accumulations of wealth and resources in the hands of a few which harms the overall well-being of society, ঠিক আছে। এটার মানে কিন্তু এটাই যে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ টু কমন ডেট্রিমেন্ট মিনস প্রিভেনশন দ্য অ্যাকুমুলেশন অফ ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ হুইচ হার্মস দ্য ওভারঅল ওয়েলবিং অফ সোসাইটি। এটাও কিন্তু আমরা বলতে পারি মানে সম্পদের সাধারণ ক্ষতির দিকে কেন্দ্রীয়করণ রোধ করা, ঠিক আছে। সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা, যেমন সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণের জন্য মানে যেন সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, ঠিক আছে। সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ যেন মানে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা, সেদিকে নজর রাখা, ঠিক আছে। বৈষম্য হ্রাস, ঠিক আছে। তারপর বলছে যে তারপর বলছে যে দ্য প্রোটেকশনস অফ দ্য স্ট্রেংথ, এই যে বলছে যে the protections of strength, এই যে বলছে and health of the works and avoiding circumstances that force citizens to enter avocations unsuited to their age or strength, এই যে বলছে শ্রমিকদের শক্তি ও স্বাস্থ্য রক্ষা এবং তাদের বয়স ও শারীরিক মানে সক্ষমতার সাথে খাপ না খাওয়ার কাজে বাধ্য করা, ঠিক আছে। মানে তাদের শরীরে পারমিট করে না এমন কোনো কাজ কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। মানে শ্রমিকদের শক্তি ও স্বাস্থ্য রক্ষা, ঠিক আছে। শ্রমিকদের মানে শক্তি এবং স্বাস্থ্যের দিকে কিন্তু তোমাদের মানে নজর দিতে হবে এবং তাদের বয়স এবং শারীরিক সক্ষমতার সাথে খাপ না খাওয়া কাজে বাধ্য করা যাবে না। মানে তাদের শরীরের সাথে সেই মানে বয়সের সাথে সেই কাজটা যায় না। আজকে ধরো একটা 80 বছরের যদি বয়স্ক মানুষকে আমি যদি বলি তুমি ভারী বস্তা একটা বালির বস্তাটা টেনে নিয়ে যাও, তো সেটা তো হবে না, সেটা তো হয় না, এটা তো বয়সের সাথে তো এটা ভারী একটা কাজ আমি দিয়ে ফেললাম, এটা তো পারবে না করতে। তো সেটাই আর কি বলছে যে শ্রমিকদের শক্তি ও স্বাস্থ্য রক্ষা এবং তাদের বয়সের শারীরিক সক্ষমতার সাথে খাপ না খাওয়া কাজে বাধ্য করার থেকে বিরত রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তারপরে যেটা বলেছে যে দ্য প্রোটেকশনস অফ চাইল্ডহুড অ্যান্ড ইউথ এগেইনস্ট এক্সপ্লোরেশনস অর মোরাল অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাবান্ডনমেন্ট, যেটা বলেছে শোষণের বিরুদ্ধে শৈশব এবং যৌবনের সুরক্ষা বলতে শিশুদের শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন, শোষণ, অবহেলা, তারপর ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করার জন্য গৃহীত পদক্ষেপ, নীতিমালা বোঝানো হয়। এই সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন আইন ও সংস্থা কাজ করে, ঠিক আছে। সংস্থা কাজ করে মানে এটা তোমাদের আমি বলছি, এটা নেই বইতে, তোমাদের আর কি বলছি, যেটা আর কি ইউনাইটেড নেশনস কনভেনশনস দ্য রাইট অফ দ্য চাইল্ড, দেখো এটাকে ইউএনসিআরসি বলা হয়, ঠিক আছে। ইউএনসিআরসি বলা হয়, ঠিক আছে। ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য রাইট অফ দ্য চাইল্ড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি করে যে এটা কিন্তু মানে সুরক্ষা আর কি নিশ্চিত করে, মানে এই সুরক্ষা নিশ্চিত করে বিভিন্ন আইন এবং সংস্থার কাজে, মানে মূলত মানে এটা আর কি শিশুদের জন্যই, ঠিক আছে। এই সংস্থাটা কিন্তু শিশুদের জন্যই কিন্তু মানে বিভিন্ন রকম মানে সুরক্ষা আর কি শিশুদের কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এই যে ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য রাইট অফ দ্য চাইল্ড, যা শিশুদের যে কোনো ধরনের নির্যাতন, শোষণ ও অবহেলার বিরুদ্ধে কিন্তু সুরক্ষা নিশ্চিত করে, ঠিক আছে। মূলত এটা শিশুদের উপরই নির্ভর করে বেস করে বলা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 40 পড়ো। Article 14 to organize village panchayat as units of self government. এখানে কিন্তু পঞ্চায়েত সিস্টেমের কথা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 40 তে, ঠিক আছে। টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে। ঠিক আছে, মানে পঞ্চায়েত সিস্টেম কিন্তু অর্গানাইজ করতে পারে। আচ্ছা, পঞ্চায়েত সিস্টেম সম্পর্কে তোমরা কি জানো আমাকে একটুখানি বলো, তোমার এটা জানার কথা। Article 41 to secure the right to home work তুমি কি শুনছো আমার কথাটা? আমি কোশ্চেনটা
পড়াটা কি আদৌ শুনছো? শুনছি ম্যাম, তা আমি কি কোশ্চেনটা করলাম এখন? শুনছি ম্যাম। পড়েছি? নো ম্যাম। তাহলে তুমি কেন পড়ছো? আমি পড়তে বলেছি তোমাকে? ম্যাম নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, বুঝতে পারছি না তাই। সেটা তো বলতে হয় আমাকে যে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। কথা বুঝতে পারেনি নেটওয়ার্ক ডিস্টার্ব কারণে। ঠিক আছে, বলছি পঞ্চায়েত সিস্টেম সম্পর্কে কে কি জানো বলো আমাকে। আর্টিকেল 40 পঞ্চায়েত সিস্টেম নিয়ে ডিল করে, ঠিক আছে? অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত সিস্টেম, ঠিক আছে? কোনো সরকার নিজের ইচ্ছে পঞ্চায়েত সিস্টেম কিন্তু অর্গানাইজ করতে পারে, ঠিক আছে? বিভিন্ন গ্রামে দেখবে পঞ্চায়েত সিস্টেম আছে। পঞ্চায়েত সিস্টেম জিনিসটা কি, কে কি জানো বলো আমাকে, তারপরে আমি এক্সপ্লেন করব। হ্যাঁ বলবো কি, হ্যাঁ, পঞ্চায়েতে মানে একজন হেড থাকেন আর অনেকজন মেম্বার থাকে যারা বিভিন্ন এলাকা মানে গ্রামীণ এলাকাগুলিকে মানে গ্রামের এলাকায় সমস্ত যেরকম কাজ, রাস্তাঘাট নির্মাণ বা বাড়ি ঘরে তৈরি করে দেওয়া, এইসব কাজগুলো দেখাশোনা করে। পঞ্চায়েতের একজন হেড থাকে, হেডই হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে? পঞ্চায়েতের আন্ডারে যারা থাকে তারা সব মানে মানুষের সুবিধা অসুবিধা সুযোগ মানে কে কি করছে না করছে এগুলো দেখে, ঠিক আছে? এগুলো মূলত ভিলেজেই হয়, মানে গ্রামের দিকে, ঠিক আছে? তো সেটাই আর কি বলছে অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে? এর কথা বলা হয়েছে, পঞ্চায়েতের কাজের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে আর কি মানে একটু বলে রাখি, একটু মানে একটু ডিটেলে একটুখানি গিয়ে একটু বলে রাখি যে মহাত্মা গান্ধী যে ছিলেন, মহাত্মা গান্ধী কিন্তু পঞ্চায়েত সিস্টেমের পক্ষে ছিলেন, ঠিক আছে? কেননা তিনি মনে করতেন ভারতবর্ষের অধিকাংশ লোকই গ্রামে বাস করেন, ভারতবর্ষের বিকাশের জন্য গ্রামের বিকাশ খুবই প্রয়োজন। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের থেকে যেসব প্রকল্প আসে সেগুলি পঞ্চায়েত সিস্টেমের মাধ্যমে বাস্তবায়িত করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, বাস্তবায়িত করা সম্ভব। কিন্তু ডক্টর বি আর আম্বেদকর যিনি ছিলেন আর কি, যাকে ফাদার অফ কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে? তো তিনি কিন্তু পঞ্চায়েত সিস্টেমের বিপক্ষে ছিলেন, ঠিক আছে? তিনি মনে করতেন যে এই পঞ্চায়েত সিস্টেমের ভেতর যারা থাকেন তারা দুর্নীতি শুরু করে, ঠিক আছে? মানে শুরু করবেন, এবং সরকারের যা সুযোগ সুবিধা রয়েছে কোনোটাই গ্রামে পৌঁছবে না। এই অবস্থায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই পঞ্চায়েতি মানে রাজ আর কি ব্যবস্থাকে ডিপিএসপির ভেতরে 40 নম্বর ধারাতে কিন্তু রাখে, ঠিক আছে? তাহলে কে আর কি ডিপিএসপির আন্ডারে আর কি এটাকে আর কি ঢোকায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ পঞ্চায়েতি ম্যাম রাজ আওয়াজ ব্যবস্থাকে আরেকবার বলুন ভেতরে ম্যাম, 40 নম্বর ধারাতে কিন্তু ম্যাম আওয়াজটা কেটে কেটে প্রবলেম আসছে। আসছে ম্যাম, আরেকবার বলুন ম্যাম। নেটওয়ার্ক প্রবলেম করছে। এই যে আর্টিকেল 40, ঠিক আছে? আর্টিকেল 40 কিন্তু বইয়ের যে মানে ভাষা সেটা আর কি বলছি আমি, যে টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে? গভর্নমেন্ট মানে যদি চায় আর কি, সেলফ গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট যদি মানে নিজে যদি চায় তো ভিলেজে আর কি পঞ্চায়েত সিস্টেম অর্গানাইজ করতে পারে, ঠিক আছে? মানে ইয়েতে এটা আর্টিকেল 40 তে বলা আছে, ঠিক আছে? এখানে আর কি আমি একটু ডিটেলস একটুখানি বলে রাখি যে মহাত্মা গান্ধী যে ছিলেন, এটা তোমাদের আর কি জানার আর কি কারণ সিউতে কোথায় কি এক্সামে কি শর্ট এমসিকিউ দিয়ে দেবে আমরা কেউ জানি না, তো একটু ডিটেলস একটু জেনে রাখাটা ভালো। এই যে কিছু যে আমি আলোচনা করছি এগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? এগুলো কিন্তু কাজে কিন্তু আসতে পারে। মহাত্মা গান্ধী পঞ্চায়েত সিস্টেমের পক্ষে কিন্তু ছিলেন, ঠিক আছে? কেননা তিনি মনে করতেন ভারতবর্ষের অধিকাংশ লোকই গ্রামে বাস করেন, ভারতবর্ষের বিকাশের জন্য গ্রামের বিকাশ খুব প্রয়োজন। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে যেসব প্রকল্প আসে সেগুলো পঞ্চায়েত সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রসারিত করা সম্ভব, ঠিক আছে? মানে বাস্তবায়িত করা সম্ভব, পঞ্চায়েত সিস্টেমের মাধ্যমে সেগুলো কিন্তু বাস্তবায়িত করা সম্ভব। কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এই পঞ্চায়েত সিস্টেমের বিপক্ষে ছিলেন, ঠিক আছে? কারণ তিনি মনে করতেন যে এই পঞ্চায়েত সিস্টেমের ভেতর যারা থাকেন, ঠিক আছে, তারা কিন্তু দুর্নীতি শুরু করবেন এবং সরকারের যা সুযোগ সুবিধা রয়েছে কোনোটাই কিন্তু গ্রামে এসে পৌঁছবে না। এমতো অবস্থায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ডিপিএসপির ভেতরে 40 নম্বর ধারাতে রেখে দেওয়ার প্রস্তাব দেন, ঠিক আছে? এবং বলেন যে মানে চাইবে সে তার মানে পঞ্চায়েত গঠন করে নেবে, আর যে চাইবে না সে গঠন করবে না, ঠিক আছে? তো সেটাই বলা হয়েছে এখানে
টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, যে যদি মানে কোনো মানে গভর্নমেন্ট নিজে যদি চায়, রাজ্য সরকার আর কি, কোনো যদি গভর্নমেন্ট আর কি চায়, তো তারা কিন্তু ভিলেজে কিন্তু তোমার হচ্ছে কি বলে পঞ্চায়েত সিস্টেম কিন্তু অর্গানাইজ করতে পারে। কিন্তু যারা চায় না তারা অর্গানাইজ করতে পারে, বাধ্যবাধকতা নেই, যে চাবে সে গঠন করতে পারে, যে চাবে না সে গঠন করবে না। ঠিক আছে, এই ভিত্তিতে রাজস্থানে নাগর জেলাতে প্রথম পঞ্চায়েত সিস্টেম কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, এই মানে পঞ্চায়েত সিস্টেমের মানে এই কনসেপ্টটাকে ধরেই কিন্তু রাজস্থানের যে নাগর জেলা, ঠিক আছে, সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েত সিস্টেম কিন্তু চালু হয়েছিল, কিন্তু মানে 2রা অক্টোবর 1959। এগুলোও কিন্তু শর্ট শর্ট এমসিকিউতে কিন্তু তোমাদের আসতে পারে। 2রা অক্টোবর ম্যাম একবার 19। বলবেন হ্যাঁ, কি বলছো? ডেট আর প্লেসটা একটু বলবেন, মানে আমি বুঝলি না। কি বলছো আরেকবার বলো, কথা খুব একটা কেটে প্রশ্ন ছিল কথা খুব কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ইন কল মেসেজে লিখে বলো। ইনকল মেসেজে একটু লিখে বলো আমাকে ডেট এন্ড প্লেস। আচ্ছা, এই ভিত্তি মানে এই পঞ্চায়েত সিস্টেমটার উপর বেস করে কিন্তু রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানের নাগর জেলা বলে একটা জেলা আছে, সেই জেলাতে কিন্তু প্রথম পঞ্চায়েত সিস্টেম চালু হয়েছিল। দন্তন্য আকার গ বয়সন নাগর। তাহলে 2রা অক্টোবর 1959, ঠিক আছে, 2রা অক্টোবর 1959 কিন্তু ভারতের সমস্ত রাজ্যে কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পঞ্চায়েত সিস্টেম মানে 2রা অক্টোবর 1959 সালে কিন্তু এই নাগর মানে জেলাতে আর কি প্রথম কিন্তু পঞ্চায়েত সিস্টেম কিন্তু চালু কিন্তু হয়েছিল। ঠিক আছে, এবং ভারতের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পঞ্চায়েত সিস্টেম থাকলেও মেঘালয়, তারপর নাগাল্যান্ড, দিল্লিতে কিন্তু কোনো কিন্তু পঞ্চায়েত সিস্টেম কিন্তু নেই। ঠিক আছে, সব জায়গায় পঞ্চায়েত সিস্টেম থাকলে পরেও কিন্তু মেঘালয়, নাগাল্যান্ড এবং দিল্লিতে কিন্তু কোনো কিন্তু পঞ্চায়েত সিস্টেম নেই। তাহলে আমরা কি দেখলাম, যে এই পঞ্চায়েতের উপর বেস করে কিন্তু রাজস্থানের নাগর জেলাতে কিন্তু প্রথম পঞ্চায়েত সিস্টেম চালু হয়েছিল, সেটা কিন্তু 2রা অক্টোবর 1959-এ। ঠিক আছে, আর্টিকেল 40-র যে ব্যাপারটা, কনসেপ্ট কিন্তু খুব কিন্তু ছোট্ট, যে মানে তোমার হচ্ছে যদি আর কি কোনো গভর্নমেন্ট চায় তো সেটা আর কি ভিলেজ পঞ্চায়েত সিস্টেম কিন্তু অর্গানাইজ করতে পারে। কিন্তু এই যে মানে মূল একটু বিষয়গুলো একটু জানা দরকার, না হলে পরে ছোট ছোট বিষয় তো মানে কনসেপ্ট গুলো ডিটেলস একটু জানা দরকার, না ডিটেলস না জানলে পরে বুঝতে পারবে না। ঠিক আছে, মহাত্মা গান্ধী কিন্তু এই পঞ্চায়েত সিস্টেমের পরে ছিল, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ফাদার অফ কনস্টিটিউশন আমরা বলে থাকি, তার মানে সে কিন্তু আর কিন্তু পক্ষে কিন্তু ছিল না। পক্ষে না থাকার কিছু কারণও আছে, যে কারণগুলো বললাম তোমাদের আমি। সঞ্জীব খান ম্যাম, ডক্টর বি আর আম্বেদকর তো মনে করতো যে মানে সে পঞ্চায়েতের মানে মধ্যে যে আর যেসব আছে সে দুর্নীতিবাদ। তো আসলে কি এখনো তো ম্যাম এরকম হচ্ছে অনেক জায়গায়? একদম একদম, আর বাস্তবে কিন্তু সেটাই হচ্ছে। উনি যেটা মনে হ্যাঁ করতেন ম্যাম। ঠিকই মনে করতো, বাস্তবে এটাই হচ্ছে এখন। মহাত্মা গান্ধী ছিল আর কি তোমার হচ্ছে মানে কি বলবো, উনি ছিল মানে খুব মানে শান্ত প্রকৃতি টাইপের মানুষ, হ্যাঁ ঠিক আছে হচ্ছে, বাট ডিটেলস মানে এই ইয়েগুলো ডক্টর বি আর আম্বেদকর কিন্তু ভেবেছিল। সঞ্জীব খানের কি বলে, গভর্নমেন্ট থেকে যা যা অর্থ আসে বা কোনো কাজ আছে সবই কিন্তু এখন হয়ে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, একদম একদম, সবাই জানে এখন এরকম হচ্ছে। আচ্ছা, তারপরে আর্টিকেল 40 হয়ে গেল, আর্টিকেল 41 কেউ একজন পড়ো। ম্যাম বলছে আজকে এ পর্যন্ত থাক না, হ্যাঁ, কি বলছো? বলছে আজকে এ পর্যন্ত থাক। আর্টিকেল 40 পর্যন্ত? আমি তো হ্যাঁ ভেবেছিলাম ম্যাম, থাক- এমনিও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে, আমি আগেও লিখছিলাম কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি ভেবেছিলাম 51 পর্যন্ত আজকে কমপ্লিট করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক এই পর্যন্ত আজকে। হ্যাঁ, কি বলছো? কি বলছো আরেকবার বলো, খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বলছি লেট হয়ে গেল তো আজকে অনেক। কি লেফট হয়ে যাবে বলছো? কি বলছো বুঝতে পারছি না। না না, আজকে তুমি আজকে লেট হয়ে গেল একটু। হ্যাঁ, আজকে লেটটা হয়েছে তোমাদের জন্যই। আমি হোমওয়ার্কের ইয়েগুলোই করছিলাম, যে হোমওয়ার্ক গুলো কে কে পাঠাবে। আমি এই জন্য 8:30 থেকে আজকে ক্লাসটা রেখেছিলাম, বাট তোমরা তো যাই হোক, আমি যতই লেট করি কিন্তু তোমরা তো হোমওয়ার্ক গুলো পাঠাওনি আমাকে, কি আর করা যাবে। যদি জানতাম আমি 7টা থেকেই ক্লাসটা রাখতাম। আমি ভেবেছিলাম 8:30টার সময় ক্লাসটা রাখি, সবাই আমাকে হোমওয়ার্ক গুলো, বাট আমি দিয়ে দিচ্ছি না। আপনারা কি পার্সোনাল পাঠাবো ম্যাম?
হোমওয়ার্কটা হ্যাঁ কি বলছো? হোমওয়ার্ক কি পার্সোনাল পাঠাবো আপনার কাছে? তোমার যেটা ইচ্ছা, তুমি গ্রুপেও সেন্ড করতে পারো, পার্সোনালিও পাঠাতে পারো, তোমার যেটা মনে হবে সেটা করবে। আমি লিখে দিয়েছি, তোমাদের যেটা Okay, মনে হবে okay. সেটা করবে। ঠিক আছে, তাহলে তোমরা Okay. হোমওয়ার্ক গুলো করে নাও। ঠিক আছে, আজকে আর্টিকেল 40 পর্যন্ত তাহলে পড়া হলো, নেক্সট দিন 41 থেকে ধরবো। ঠিক আছে, আমি হিস্ট্রিটা একটু কম কম পড়াচ্ছি, বিকজ দেখো হিস্ট্রিতে কিন্তু বোঝার মতন আমি যে টপিকটা তোমাদের পড়াচ্ছি, তোমরা নিজেরাও খুব ভালো করে জানো যে হিস্ট্রির ওই টপিকগুলো তোমরা আগেও পড়েছো এবং বোঝার মতন কিচ্ছু নেই। এই কনস্টিটিউশন যেটা আছে, কনস্টিটিউশনকে কিন্তু মাদার অফ ল কিন্তু বলা হয়। ঠিক আছে, মানে আইনের ভাষাতে। ঠিক আছে, যখন তোমরা 4th সেম যখন উঠবে তখন কিন্তু তোমাদের কনস্টিটিউশন কিন্তু একটা আলাদা কিন্তু একটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কনস্টিটিউশন কিন্তু যথেষ্ট বোঝার কিন্তু অনেক জিনিস আছে। বাট হিস্ট্রি যেগুলো পড়াচ্ছি আমি, এই যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ঠিক আছে, তোমরা এগুলো ক্লাস 7-8 থেকে মানে পড়ছো। এগুলো আদার্স কোচিং এ কিন্তু তোমার হচ্ছে এত কিন্তু ডিটেলসে কিন্তু পড়াবেই না, জাস্ট বলবে যে তোমরা পড়ে নাও। বাট আমি তাও পড়াচ্ছি। ঠিক আছে, তোমাদের আর কিছুই না, তোমাদের রিডিংটা যাতে ইমপ্রুভমেন্ট হয় আমি কিন্তু এই জন্যই পড়াচ্ছি। বাট এগুলো মানে ওই হিস্ট্রির মধ্যে কিন্তু সত্যি কথা বলতে কিন্তু বোঝার মতন কিন্তু কিচ্ছু কিন্তু নেই। মানে তোমরা যদি জাস্ট একটা রিডিং পড়ো, তোমরা রিডিং পড়ে তোমরা রিডিং এই বুঝে যাবে যে কি বলতে চেয়েছে, ওটাকে মানে আর এক্সপ্লেন করার মতন কিছু নেই। বাস আমি কেন পড়াচ্ছি, কারণ তোমাদের যাতে রিডিংটা যাতে মানে ঠিকঠাক যাতে হয় আর যাতে ইমপ্রুভমেন্ট যাতে করো, দেন তাই জন্য করাচ্ছি। কিন্তু তাই জন্য আমি হিস্ট্রিটা কি করছি, আমি অল্প অল্প করে করছি, একটা পেজ 2টো পেজ করে করছি। আর ফান্ডামেন্ট আমি কনস্টিটিউশনটা চাইছি যে শেষ করে দিতে, কারণ এটা কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। হিস্ট্রিটাও অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু হিস্ট্রিটা তোমরা বাড়িতেও পড়তে পারবে, কিন্তু যেটা তোমরা বুঝতে পারবে না সেটা কনস্টিটিউশন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যদি আমি না বুঝিয়ে দিই। তো আমি এটার উপরে ওই জন্য জোরটা দিচ্ছি। আর হিস্ট্রিতেও যদি কারোর যদি কিছু যদি প্রবলেম থাকে জিজ্ঞেস করো, আর আমি তো বুঝিয়ে তো দিচ্ছি। নেক্সট দিনও হিস্ট্রি পড়াবো, কিন্তু এখন আমি একটু অল্প অল্প হিস্ট্রিটা পড়াবো, কারণ আমি কনস্টিটিউশনটা আগে শেষ করে দেবো। হিস্ট্রিতেও আর বেশি চ্যাপ্টার নেই, 4-5টা মতন বোধহয় পেজ আছে, পড়াচ্ছি আস্তে আস্তে, দেন তারপরে জিওগ্রাফিটা ধরবো। আর শোনো, আমি যে পিডিএফ গুলো দিয়েছি জেনারেল নলেজের, ঠিক আছে, সেই জেনারেল নলেজের পিডিএফ গুলো কিন্তু ম্যাম বলছে যে কবে পড়াবেন। কি বলছো আরেকবার বলো, কে মেসেজটা করলে এটা? আরেকবার মেসেজ করো সঞ্জীব। কি বলছো আরেকবার বলো, পড়তে পড়তে জাস্ট চলে গেল। কি বলছো আরেকবার বলো। আমি আমি জিকে যেগুলো দেই, ঠিক আছে, আমি জিকে যেগুলো দেই সেগুলো কিন্তু আমি এই যে স্টাডি গাইড এলএলবি আরিয়ান্তের যে বইটা আছে, ঠিক আছে, আমি কিন্তু এখান থেকেই কিন্তু বইগুলো থেকে কিন্তু সমস্ত টপিকেই এখন দিচ্ছি। ঠিক আছে, আর যেগুলো আমি কিছু কিছু আমি নিজে আর কি মানে খুঁজে খুঁজে আর কি বের করে দেন আমি পিডিএফ করে কিন্তু দেই। ঠিক আছে, যেগুলো নিজেগুলো মানে সমস্ত রকমই জিকেই কিন্তু আমি কিন্তু করাচ্ছি। ঠিক আছে, সমস্তটাই করাবো, আস্তে আস্তে সবকিছুই করাবো। ঠিক আছে, তোমার হচ্ছে লুসেন্টে তো আরো ম্যাম ই করে দেওয়া আছে, ডিপে দেওয়া আছে ম্যাম। লুসেন্টে তো আরো অনেকটা ক্লিয়ারলি ভালো আছে, ডিপে দেওয়া আছে, তো অতটা করতে হবে না না ম্যাম? আরেকবার বলো তোমার লুসেন্টের যে হিস্ট্রি জিওগ্রাফি গুলো, হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ম্যাম। ম্যাম বলছিলাম যে লুসেন্টে যে হিস্ট্রি বা জিকে এগুলো দেওয়া আছে, তো এগুলো তো প্রচুর ডিপে দেওয়া আছে, অনেকটাই গভীর ভাবে। হ্যাঁ, তো এগুলো তোমরা তো হ্যাঁ ওগুলো সবটা পড়তে হবে না? এগুলো পড়তে হবে, কেন পড়তে মানে হবে? বলছিলাম যে এই যে ইসে এলবি স্টাডি গাইডে যেটা দেওয়া আছে, ওটুকু করলে তো হয়ে যাবে। না না না, একদমই না, একদমই না, এই কনসেপ্ট পুরো তুমি যদি মনে থাকো যে জিকে তুমি এলএলবি স্টাডি গাইড আরিয়ান্তের যেগুলো আছে হয়ে যাবে। হ্যাঁ বলো। না না, হিস্ট্রিটা শুধুমাত্র বললাম, এই যে হিস্ট্রি দেওয়া আছে, হিস্ট্রি থেকে দেখো হিস্ট্রি থেকে দেখো, হ্যাঁ এটা একটা প্রপার একটা ধারণা দিয়েছে যে হ্যাঁ তোমার এরকম এরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে হিস্ট্রি আরো ডিটেলসে কিছু দেবে না। ঠিক আছে, আর বেসিক্যালি বলতে গেলে আমি ফের আবার ম্যাম যেটা থাকে মানে তোমার যে এন্ট্রান্সের যে কোশ্চেন গুলো থাকে আমি বলিনি, সেখানে হিস্ট্রিটা না মানে দেয়, বাট অতটাও দেয় না। মানে আমি দেখি কনস্টিটিউশন থেকে বেশি আসে। ঠিক আছে, কনস্টিটিউশন, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমার হচ্ছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, রিজনিং দেখো। ঠিক আছে, এগুলোই মানে দেয়। ঠিক আছে, হিস্ট্রিটা অবশ্যই সাবজেক্টে যখন আসে অবশ্যই আমাদের পড়তে হবে খুব ভালো মতন করে।
আর এগুলোই মানে সাবজেক্ট, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাবজেক্ট গুলো যে আছে, মানে যে সাবজেক্টের উপর আর কি কোশ্চেন গুলো আর কি করে, ঠিক আছে, সেই সাবজেক্ট ওয়াইজই বইগুলোর মধ্যে দেওয়া আছে কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু এখানে এই যে প্র্যাকটিস এক্সারসাইজে যে কোশ্চেন গুলো যে তোমাদের যে দেওয়া আছে, সেই কোশ্চেনের মধ্যেও তোমার হচ্ছে মানে আরো যদি তোমরা যদি এই রিলেটেড যদি কোনো যদি কোশ্চেন যদি পাও কোথাও, তোমরা পড়ে নেবে, বিকজ চ্যাপ্টার একই থাকবে, কিন্তু কোশ্চেন হয়তো এমন হয়তো একটা কোশ্চেন হয়তো দিল, হয়তো তোমরা হয়তো প্র্যাকটিস এই যে এক্সারসাইজ হয়তো পড়োনি, সেটা হয়তো বলবে ম্যাম আমি তো পড়িনি, বাট বইতে হয়তো দেওয়া ছিল। তাই জন্য আমি বারবার করে বলি, আমি যে এই যে পড়াচ্ছি তোমাদের যে এই হিস্ট্রি গুলো, বেসিক্যালি এগুলো বোঝার মতন কিচ্ছু নেই, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক শর্ট কোশ্চেন থাকে। আমি পড়ানোর পরেও 30-40 বার বাড়িতে ভালো মতন করে এগুলো কিন্তু পড়বে, ঝরঝরা থাকা চাই। শুধু প্র্যাকটিস এক্সারসাইজটা ভালো করে মুখস্থ করে গেলাম আর ভাবলাম যে ঠিকই আছে, এখান থেকেই তো কোশ্চেন দেবে, এরকম কিন্তু নাও করতে পারে, চ্যাপ্টার থেকেও কিন্তু দিতে পারে। তো সেখান থেকে কিন্তু আমি বলছি খুব ভালো মতন করে কিন্তু তোমরা কিন্তু এগুলো কিন্তু স্টাডি করবে, ঠিক আছে? ম্যাম বলছিলাম বায়োলজি আর ফিজিক্স থেকে কিরকম, মানে ফিজিক্স থেকে কি বায়োলজিতে কোশ্চেন বেশি আসবে না কিরকম? বায়োলজি ফিজিক্স আমার ডিপার্টমেন্ট না, ওটার জন্য অন্য তবুও একটু বললাম একটু। বায়োলজি হ্যাঁ ম্যাম জানি, করেছি ক্লাস। বায়োলজি ফিজিক্সের থেকে কি করবে, বায়োলজি ফিজিক্সের থেকে যেগুলো স্যার করাচ্ছেন ওগুলোই করবে, আর তারপরে এমসিকিউ গুলো আছে করবে, ওকে ওকে এগুলোই করবে, আর কি করবে। আর স্যার তো আছে, স্যারকে বলবে, স্যার গাইড করে দেবে, তাই না? আমার সাবজেক্ট দেখো সবকিছুতেই কিন্তু সেম জিনিসই কিন্তু থাকবে, ঠিক আছে, এমসিকিউ রিলেটেডই কিন্তু কোশ্চেন কিন্তু সব জায়গাতে থাকবে, ঠিক আছে। এবার যে চ্যাপ্টার গুলো আমরা পড়াচ্ছি, যেসব টিচাররা যে যারাই পড়াচ্ছেন সবাই যে আমরা পড়াচ্ছি, এই চ্যাপ্টার গুলো তোমরা খুব ভালো মতন করে পড়বে এবং ভালো মতন করে পড়বে এবং ভালো মতন করে ইয়ে করবে, এবং যেগুলো পড়াচ্ছি সেগুলো পাই টু পাই মানে রিডিং করবে বাড়িতে, থরলি রিডিং করবে, মানেটা জানবে, সমস্ত কিছু করবে, তারপর এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে, নিজেরা কোশ্চেন বানানোর চেষ্টা করো, যে এখান থেকে এই কোশ্চেনটা হতে পারে, নিজেরা বানিয়ে নিজেরা পড়ো, দেন করো, হয়ে যাবে। আর জিকে কিন্তু তোমাদের, তুমি কিন্তু এটা ভেবো না যে স্টাডি গাইড এলএলবি আরিয়ান্তের জিকে পড়লে পরেই তোমার হয়ে যাবে, বাইরে থেকে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনোদিন শেষ হয় না। আফটার মানে তোমার হচ্ছে এক্সামের আগের দিন পর্যন্ত তোমাদের কিন্তু এগুলো কিন্তু মানে পড়ে যেতে হবে, এক্সামের দিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা। আর জিকেটা কিন্তু তোমার, যেটা আমি বলছি যে জিকেটা কিন্তু মানে আমিও দিচ্ছি, মানে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ছো এরকমটা কিন্তু না, তোমরা নিজেরাও খুঁজে বের করো জিকে, তোমরা নিজেরাও পড়ো, ঠিক আছে। প্লাস আমি বই থেকে দিচ্ছি, আমি নিজে মানে যেগুলো পাচ্ছি সেগুলো নিজে আর কি পিডিএফ করে তোমাকে পাঠাচ্ছি, সেগুলো তো পড়ছোই, প্লাস নিজেরাও পড়ো, ঠিক আছে। একটা বই আছে, ঠিক আছে, তোমরা যদি চাও তো কিনতে পারো, ঠিক আছে, আমি বইটার ছবি পাঠিয়ে দেবো গ্রুপে, জিকের জন্য ভালো, ঠিক আছে, স্পেশালি লয়ের জিকের জন্য ভালো, যদি চাও তো কিনতে পারো, কিন্তু আমার মনে হয় কেনার খুব একটা দরকার পড়ে না, কারণ ইউটিউব ঘাটলে গুগল ঘাটলে বই আছে, এসব থেকেই হয়ে যায়, আমরা তাই করেছিলাম, ঠিক আছে। তো তোমরা যদি চাও এক্সট্রা করে জিকে পড়তেই পারো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জিকেটা কিন্তু খুব ভালো করে, জিকের প্রতি কিন্তু খুব কিন্তু মানে একদম ইয়ে করতে হবে, জিকে কনস্টিটিউশন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, লিগাল অ্যাপটিটিউড, ঠিক আছে, খুব ভালো মতন করে এগুলো পড়ো, রিজনিং, ঠিক আছে, রিজনিং খুব ভালো মতন করে পড়ো, যেরকম প্রিপারেশন মানে যেরকম বলছি সেভাবে করো, দেন ভালোই হবে সবার। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটা আর কোশ্চেন ছিল আমার। বলো কি কোশ্চেন আছে? ম্যাম বলছিলাম যে ওই যে কোশ্চেন যে আসে সেটা আপনার সবটা সাবজেক্ট মিলে যে কোশ্চেন আসবে মিক্স করে আসবে না পার্ট করে আসবে, এটাই? করে আসবে, পাঠ করে কিছু আসবে, পাঠ করে কিছু আসবে, তোমাকে কি দেবে, তার থেকে কোন কোশ্চেন দিয়েছে সেটা তুমি যদি খুব ভালো মতন করে স্টার্ট করো, দেন তুমি পাঠ করে মানে স্টাডি গাইডে তো মানে দেওয়া আছে, প্র্যাকটিস লিস্টে দেওয়া আছে যে, বলো যে প্র্যাকটিস সেটে দেওয়া আছে এখানে ওরকম করে পার্ট করে, তো আমি বলছিলাম ওইরকম আসবে নাকি? না, ওরকম করে কিছু আসবে না, প্র্যাকটিস সেটে যেভাবে দেওয়া আছে ওটা তোমাদের বোঝার সুবিধার্থে এবং প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, কিন্তু যখন তোমাদের যখন যখন হবে সেটাতে ঠিক মার্ক মানে গোল করতে হবে, ঠিক আছে, ওএমআর এ হবে এক্সামটা, ওএমআর এ, এবং ওএমআর এ সেটা তোমাদের ইয়ে করতে হবে, হ্যাঁ এটাই। ভালো করে করো, ঘাবড়ানোর কিছু নেই, প্রিপারেশন নাও,
ঠিক আছে? প্রিপারেশন নাও, ভালোই হবে সবার, ঘাবড়াবে না একদম, ভয় পাওয়ারও কিছু নেই। ভালো করে পড়ো, দেন সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ভালো করে পড়ো। তোমরা একটা জিনিস হয়তো জানো না, যে তোমাদের এই যে এন্ট্রান্সের যে সিলেবাস না, তোমরা যদি এটা যদি খুব ভালো করে যদি তোমরা পড়ো, ইন ফিউচার যখন তোমরা ল পড়বে, অনেক কিছু কিন্তু রিলেটেড পাবে, জানো? কারণ এই যে আমি দেখছিলাম আমাদের বেলাতেই, মানে আমরা যেবার এন্ট্রান্স দিয়েছি, একটা শ্রিয়া মেন শ্রিয়া দিয়ে দিয়েছিল। তোমরা জানবে না একটা শ্রিয়া মেন শ্রিয়া কি, ঠিক আছে? এটা 4th সেমে আছে, ঠিক আছে? আইপিসি যেহেতু আমাদের আছে, তো এগুলো যদি তোমরা লিগাল অ্যাপটিটিউডের চ্যাপ্টার, এটা তোমাদের, ঠিক আছে, ক্রিমিনাল লর, তো এগুলো যদি তোমরা খুব ভালো মতন করে এখন যদি পড়ো না, দেন তোমরা যখন ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেমে যখন প্রফেসররা বোঝাবে বা টিচাররা যখন বোঝাবে, তখন বুঝবে ও আচ্ছা আমি তো পড়েছিলাম এন্ট্রান্সে, হ্যাঁ আমি তো জানি, এই কনসেপ্টটা তো আমার জানা। তখন তোমাদের আরো ভালো করে, আমরা বেটার করে তোমরা বুঝতে পারবে। এই যে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল, তোমাদের কিন্তু আছে প্রিয়াম্বেল 4th সেমেও আছে, ঠিক আছে? এই গুলো তোমরা যদি এখন খুব ভালো করে পড়ো না, ইন ফিউচার তখন তোমরা যখন ল যখন পড়বে, তোমাদের তখন এক্সট্রা করে আর মনে হবে না যে এটা কি, ঠিক আছে? তাই আমি বলবো যে খুব ভালো মতন করে বইটা স্টাডি করো। হ্যাঁ, কি বলছো দিয়া? কি বলছো দিয়া? কিছু বলবে? না ম্যাম, অ্যাকচুয়ালি আমার মানে ভুল করে হাত লেগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? বিশ্বজিৎ, আর কোনো কোশ্চেন তোমার? নো ম্যাম। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা